এবং আমরা এখন লাইভে। ওকে, সো আমি তাহলে ইন্ট্রোটা শুরু করি। দিয়ে দিব যাতে আপনারা পরে শেয়ার করে নিতে পারেন। সো বিফোর দ্যাট আমি আগে একটা স্টার্টটা করি। আমি আগে একটু লিংকটা দিই সো দ্যাট, কারণ আসলে ইনিশিয়ালি তো জয়েন একটু কম থাকবে। সো অলরেডি তিনজন শুরু করি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিআইএল টকে। সো বেসিক্যালি হচ্ছে ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড, আমরা হচ্ছে নিজেরা একটা উদ্যোগ নিয়েছি। সর্বপ্রথম যদি আমাদের কোম্পানি সম্পর্কে বলি, ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেড হচ্ছে একটি আইওটি বেসড কোম্পানি এবং আমাদের মূল মোটিভটা হচ্ছে যে আমরা আইওটি রিলেটেড প্রোডাক্ট ডিপ্লয় করার পাশাপাশি আমাদের যারা পিপল রয়েছেন, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদেরকে আইওটির সাথে ইনভলভ করে এবং কানেক্টেড করে, এবং আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে আমরা বিপ্লবের দিকে যাচ্ছি, সেই শিল্প বিপ্লবের দিকে আমরা কিভাবে আমাদের জনগণকে কানেক্টেড করতে পারি। সো তার একটি অংশ হিসেবে আমরা বিভিন্ন ধরনের নিউ নর্মাল যেগুলোর সাথে কানেক্টেড রয়েছে টেকনোলজি, সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। এবং কারেন্ট যে করোনা পরিস্থিতি রয়েছে, সেখানে আমাদের সবার জন্য খুবই নতুন কিন্তু খুবই পরিচিত একটি টার্ম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিমোট ওয়ার্ক। সো আগেও আমরা রিমোট ওয়ার্কের নামটি হয়তো শুনেছি, কিন্তু বর্তমানে এর যে ব্যাপক বিস্তৃতি রয়েছে এবং আমরা যে অভিযোজন করার চেষ্টা করছি, তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এর অনেক ধরনের ইম্প্যাক্ট রয়েছে। সো এই ইম্প্যাক্ট নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিআইএল টকের প্রথম এপিসোড, এবং আজকে আমাদের এই ভিআইএল টকে আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি, এবং এই তিনজন অতিথির সাথে আমরা মূলত আলোচনা করব যে এর বিভিন্ন ধরনের এই যে রিমোট ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোম, এর বিভিন্ন ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে। সো আমরা যদি আমাদের অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আছেন মনজিয়া মোশতাক আপু। আপু হচ্ছেন একজন কনসালটেন্ট, তিনি হচ্ছেন আমাদেরকে বিভিন্ন মেন্টাল হেলথ রিলেটেড যে স্পেশালিস্ট, তিনি হচ্ছেন এই ব্যাপারগুলোতে আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন। তিনি হচ্ছেন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কনসালটেন্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি একজন বেশ পরিচিত একটি প্ল্যাটফর্মে তিনি হচ্ছে কাজ করছেন, এছাড়াও বিভিন্ন ধরনের মিডিয়াতেও, টেলিভিশন বা রেডিওতেও তিনি হচ্ছে বিভিন্ন ধরনের কনসালটেন্সি করেছেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে আছেন জারিফ ইনাম ভাইয়া। ভাইয়া হচ্ছেন ব্র্যাকের ইনোভেশন ল্যাবের সাথে জড়িত, এবং তিনি হচ্ছেন আজকে আমাদের সাথে মেইনলি ডিসকাস করবেন যে তার যে আগের কর্পোরেট লাইফ এবং বর্তমান কর্পোরেট লাইফ এর বেসিক ডিফারেন্সটা কোথায়, এবং তার যে বিভিন্ন পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো সেগুলো আমরা শুনবো। আর এছাড়াও আমাদের সাথে সুদূর জাপান থেকে আছেন মিত্রশ্রী দেব মিত্র আপু। সো আপু মূলত আমাদের সাথে মেইনলি ডিসকাস করে দেখাবেন যে আমাদের যে কালচারাল যে ডাইভার্সিটিটা, যে লাইক বাংলাদেশে আমরা এক ধরনের কালচারাল ব্যাপার দেখতে পাচ্ছি, জাপানে আমরা আরেক ধরনের ব্যাপার দেখতে পাচ্ছি। সো এইগুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের ভিআইএল টক। সো যারা মাত্র জয়েন করলেন সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের ভিআইএল টকে। সো আজকে আমরা আলোচনা করব রিমোট ওয়ার্কের সোশ্যাল এবং ইকোনমিক্যাল বা মেন্টাল সব ধরনের ইম্প্যাক্ট নিয়ে। সো আমি প্রথমে একটা প্রশ্ন দিয়ে আজকের সেশনটা শুরু করছি। প্রশ্নটা তিনজনের কাছে, আমি একজন একজন করে সবার কাছ থেকে প্রশ্নটা নিব। সো প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই কারেন্ট কোভিড মহামারীর কারণে আপনার বর্তমান কর্মক্ষেত্রের ধরন কি এবং আগের যে অফিস ছিল তার সাথে পার্থক্য কি? সো আই গেস প্রশ্নটা খুব সহজ, যে আমরা আগে এক ধরনের অফিস লাইফ লিড করতাম, এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট এক ধরনের অফিস লাইফ লিড করছি। সো আগেরটা কিরকম ছিল এবং বর্তমানেরটা কিরকম আছে? শুরু করব মনজিয়া আপুকে দিয়ে। আপু একটু যদি বলতেন। ওকে, আমাকে শোনা যাচ্ছে জি ঠিক আপু। মতো? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেনটা আসলেই খুবই রিলেভেন্ট। যে আগে যেটা ছিল যে অবভিয়াসলি আমরা অফিসে যেতাম এবং অফিসে যাওয়ার সময় যেটা হতো যে আমরা প্রকৃতি দেখতে দেখতে, মানুষজন দেখতে দেখতে একটা অভ্যস্ত ছিল এই জীবনটাতে, এবং আমরা অফিসে যেতাম, আমাদের কলিগদের সাথে আমরা কাজ করতাম, সেখানে আড্ডা মাস্তি ফান সবই আসলে হতো কাজের ছলে। তো ওই লাইফটা আসলে ডিফারেন্ট ছিল, এবং কোভিড এর সময় এই সময়টাতে বাসায় থাকা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক যে ফ্যামিলি মেম্বারদের কাছাকাছি, সম্পর্কগুলোর কাছাকাছি আসা যাচ্ছে। পাশাপাশি মনে হচ্ছে রিমোট ওয়ার্কিং এর জায়গাটাতে আমরা আসলে
যেহেতু অভ্যস্ত ছিলাম না, হুট করে লকডাউন সিচুয়েশন শুরু হলো আর এভরিথিং, তো এই জায়গাটাতে কি বলে এটাকে প্রিপারেশন ছিল না ইনিশিয়ালি। তো ইনিশিয়ালি অনেক কষ্ট হচ্ছে, এখন মোটামুটি করছি, বাট স্টিল মিস করি কলিগদের সাথে সেই আনন্দ, তারপরে তাদের সাথে শেয়ারিং গুলো অনেক মিস করি। এবং মনে হয় যে মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড তো যে হিউম্যান কানেকশন যেটা ফেস টু ফেস, ওই জায়গাটা খুব মিস করি, সেটা অনেক ফিল হয়। আপুকে অনেক ধন্যবাদ। এখন হচ্ছে আমি সেম প্রশ্নটাই করব হচ্ছে জারিফ ভাইয়াকে, এবং ভাইয়ের কাছে আমার একদম হুবহু সেম প্রশ্ন যে আপনার আগের কর্পোরেট লাইফটা কেমন ছিল এবং কারেন্টলি আপনি কি ওয়ার্ক ফ্রম হোম করছেন নাকি অফিসে গিয়ে করা লাগছে নাকি একটা মিক্সচারের মধ্যে আছেন? ভাইয়ের কাছে আমার প্রশ্ন। শিওর। থ্যাংক ইউ শোভন আপনাকে আসলে এই একটা এরকম একটা স্টেজে আসলে ইনভাইট করার জন্য। সো সো বেসিক্যালি আমার আমি ব্র্যাকে আছি এখন পর্যন্ত 3 বছর ধরে আর কি আমি সাকসেসফুলি কাজ করছি। তো সো ডেফিনেটলি অনেকগুলা মানে প্রজ এন্ড কনস কিন্তু দুটোই আছে। তো আমি যদি বলি যে আমার ব্র্যাকে আসলে ধরেন কাজটা শুরু হয়েছিল আসলে ফিল্ড থেকে। আমার প্রথম কর্মক্ষেত্র আসলে ছিল হচ্ছে আপনার শ্রীমঙ্গলের একটা অদূর ব্রাঞ্চে, এবং ওইখান থেকে আসলে আমি কাজ করা শুরু করেছিলাম। তো সেখানে কিন্তু আসলে দেখা গিয়েছিল যে যেটা আপু একটু আগে মেনশন করছিলেন যে ধরেন আপনি এটা প্রকৃতির সাথে কাজ করছেন অথবা আপনি অনেকগুলো মানুষের সাথে মিশে কাজ করছেন, তখন কিন্তু আপনি আসলে ধরেন একটা দিক থেকে কিন্তু আপনি প্রোডাক্টিভ থাকবেন, আপনি মেন্টালি অনেক সাউন্ড থাকবেন, মেন্টালি এই জায়গাতে অনেক পিসফুল থাকবেন যে হ্যাঁ আপনার আশেপাশে মানুষজন আছে, আপনি হয়তোবা আপনি সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন, আপনি একটা অন্য এনভায়রনমেন্টে থাকেন। সো সেটা কিন্তু আমার জন্য হয়েছে। এবং পরবর্তী যখন ঢাকায় আসি, ঢাকায় এসেও কিন্তু আসলে সেম জিনিসটাই, ধরেন আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন, আপনি একটা অর্গানাইজেশনের মধ্যে ঢুকছেন, আপনি একটা টিমের সাথে কাজ করছেন, আপনি কোলাবোরেট করছেন। সো এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস, মানে ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু অনেকগুলো ডাইমেনশন আসলে টাচ করছেন যখনই আপনি একটা নর্মাল অফিস লাইফ লিড করেন। সো এখন যখন আমরা যখন আমাদের মানে বাংলাদেশে লকডাউন শুরু হয়, তো মার্চ থেকে হচ্ছে ব্র্যাক থেকেও আমাদের স্টেপ নেওয়া হয়, যখন আম, মানে স্টেপটা নেওয়া হয় এরকম যে আমরা ওয়ার্ক ফ্রম হোম শুরু করবো আর কি। সো আমাদের জন্য বেশ অনেকটাই আসলে ট্রান্সফর্ম করাটা ইজি ছিল এই সেন্সে যে আমরা ধরেন আমাদের যে গুগল সিট অ্যাপ্লিকেশনস গুলো যেগুলো আছে, ধরেন আপনার জিমেল থেকে শুরু করে গুগল শিট, গুগল ওয়ার্ড, তো এগুলো তো মোটামুটি সবাই ইউজ করছে। সো ওইগুলোতে আমরা আগে থেকে হ্যাবিচুয়েটেড ছিলাম, যার কারণে ধরেন ডকুমেন্টেশন পার্টটা, তারপর ধরেন আপনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিং করা অথবা অ্যাটেন্ডেন্স দেওয়া, তো এই জিনিসগুলো আসলে কিন্তু হ্যাবিচুয়েট করতে আমাদের মানে খুব একটা বেশি সমস্যা হয়নি। আর পরবর্তীতে আসলে দেখা গিয়েছে যে আপনার ধরেন আমি যদি মানে বেনিফিটস এর এন্ড থেকে যদি বলি যে ভার্চুয়াল স্টেশনের সবচেয়ে বড় বেনিফিটটা কিভাবে হচ্ছে, ধরেন আপনি একটা আপু যেটা মেনশন করছিলেন যে ধরেন আপনাকে তো যেতে হচ্ছে একটা জায়গায়, একটা জায়গা থেকে ধরেন আপনার বাসা থেকে আপনার অফিস পর্যন্ত যেতে হচ্ছে। তো আমাদের রোড মানে ট্রান্সপোর্ট সিস্টেম আসলে যতটুকু টাইম আসলে স্পেন্ড করতে হয় সেই টাইমটুকু কিন্তু আপনার পুরোটাকে সেভ হচ্ছে, আপনি কিন্তু এটা আসলে বেটার ইউটিলাইজ করছেন। তারপর ধরেন আপনি একটা কাজ মানে আপনি উইদাউট ধরেন এনি কাইন্ড অফ ধরেন পুরোপুরি কাজে কনসেন্ট্রেট করতে পারছেন, আপনি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন থাকছে না। হ্যাঁ, আপনি বাসার মধ্যে রুমে বসে কাজ করতে পারছেন। তো সেখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু কাজের প্রোগ্রেসও মানে বেশ অনেকটা এগিয়ে যাচ্ছে আর কি। সো আমি বলবো যে এই কয়েকটা ডিফারেন্স কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করেছি, এবং এখন আমাদের ব্র্যাকে যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা মোটামুটি সব অর্গানাইজেশন কিন্তু এরকম একটা ধরেন ফলো আপ এর মধ্যে দিয়ে যাচ্ছে যে আহ, ধরেন একটা রোটেশনের মধ্যে দিয়ে সবাই হচ্ছে আপনার উইকলি 1 দিন বা 2 দিন করে অফিসে যেতে হচ্ছে। ব্র্যাকেও আমাদের রিসেন্টলি এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে উইকলি আমাদের হেড অফিসে হচ্ছে আপনার প্রত্যেক 2 দিন, সরি আপনার 2 দিন বা 3 দিন হচ্ছে আপনার কাজ কর্মক্ষেত্রে যেতে হবে। সো এইগুলোই ছিল হচ্ছে শোভন আমার এন্ড থেকে আর কি ডিফারেন্সেস গুলো। জি ভাই, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি কারেন্টলি এক ধরনের মিক্সচারের মধ্যে আছেন, যে ওয়ার্ক ফ্রম হোম করার ফ্রিডমটাও যেরকম আছে, সাথে সাথে কিছু রেসপন্সিবিলিটি বা কিছু পেপার ওয়ার্কস এর জন্য আপনাকে হচ্ছে অফিসেও যেতে হচ্ছে। সো এতক্ষণ তো আমরা মূলত যিনি হ্যাঁ
ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো এতক্ষণ তো মেইনলি আমরা যে পার্সপেক্টিভ গুলো শুনলাম সেগুলো মেইনলি বাংলাদেশ কেন্দ্রিক ছিল। তো আমরা একটু বাংলাদেশের বাইরে থেকে ঘুরে আসতে চাই, আমরা জানতে চাই যে দেশের বাইরে জিনিসগুলো কিরকম হচ্ছে। তো প্রশ্ন করছি মিত্র দিকে একই প্রশ্ন, যে আপনার কারেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন এবং আগেরটার সাথে পার্থক্যটা কোথায়? আচ্ছা, প্রথমত যারা যারা এই লাইভটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা এটা দেখার জন্য। তো ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেডকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। আর আমার জব অভিজ্ঞতা যদি আমি বলি, আমি জাপানে এসেছি আমার ফুজিৎসুর জবের জন্য মার্চের ফেব্রুয়ারির শেষের দিকে। আমি মার্চের শুরু থেকে মার্চের পুরোটাই হচ্ছে গিয়ে অফিসে গিয়ে কাজ করতাম। তো অফিসে গিয়ে কাজ করার যে ব্যাপারটা, যে আমাকে ডেইলি ট্রেনে কমিউট করতে হতো, এখানকার যে পাবলিক ট্রেন গুলো থাকে, তারপর কলিগদের সাথে একটা ভালো পরিচিত, যেহেতু আমি একদম নতুন plus বাংলাদেশি, আহ, দেখা যায় আমার খুব আমার কলিগদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার জাপানিজ। আর খুব একজন দুইজন দেখা যায় ফরেনার। আর বাংলাদেশের একটা ছোট্ট টিমের সাথে আমি কাজ করি, ওখানে আছে আরো 3-4 জন। তো দেখা যায় তো আমার জন্য ওই 1 মাস হচ্ছে গিয়ে কাইন্ড অফ একটা পরিচিতি পর্বের মতো, যে যাকে দেখা হচ্ছে তার সাথে একটু পরিচয় হয়ে নেওয়া, যে হ্যাঁ আমি এখান থেকে এসেছি, নতুন জয়েন করেছি। তো প্রথম 1 মাস এরকম কাজ করার পর মার্চের শেষের দিকে হঠাৎ করে জাপানে করোনা ভাইরাসের যে ইনফেকশন সেটা খুব বেশি হয়ে যায়, সংক্রমণটা। তো ওইটার সাথে সাথেই জাপানিজ গভর্নমেন্ট এই সিদ্ধান্তে আসে যে আমাদের হয়তো একটা স্টেট অফ এমার্জেন্সি দরকার, জরুরি অবস্থা। জাপানে আসলে লকডাউন দেওয়ার কোনো নিয়ম ওদের সংবিধানে নেই। আপনি চাইলে এভাবে নাগরিক অধিকারকে হঠাৎ করে বলতে পারেন না যে না আপনি বের হবেন না, এরকম কোনো ব্যাপার থাকে না। তো সর্বোচ্চ জাপান যেটা করতে পারতো সেটা ছিল স্টেট অফ এমার্জেন্সি একটা ডিক্লেয়ার করা। তো জাপানিজ গভর্নমেন্ট সেটাই করলো, একটা স্টেট অফ এমার্জেন্সি দেয়া হলো এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। তো বলা হয়েছিল যে এপ্রিলের প্রথম থেকে মের 31 তারিখ পর্যন্ত এই স্টেট অফ এমার্জেন্সি বা জরুরি অবস্থাটা বজায় থাকবে। তো আমরা যেটা করলাম, আমরা এপ্রিলের শুরু থেকেই ফুজিৎসু জাপান থেকে আমাদেরকে বললো যে এখন থেকে আমরা ওয়ার্ক ফ্রম হোম বা এই যে টেলিওয়ার্কিং এর যে ব্যাপারটা, এটাতে চলে আসবো। তো আমি এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত টেলিওয়ার্কিং এই আছি। তো আহ যেটা হয়েছে, এখন বর্তমানে টোকিওতে বা ওভারঅল জাপানে কোনো ধরনের স্টেট অফ এমার্জেন্সি নেই। এটা মের 31 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করার কথা ছিল, কিন্তু এটা শেষ হয়ে যায় 14 মের দিকে। তো এখন আবার হঠাৎ করে সংক্রমণটা বেড়ে যাচ্ছে জাপানে। তো জাপানিজ গভর্নমেন্ট চিন্তা করছে যে আরেক দফা স্টেট অফ এমার্জেন্সি দেওয়া যায় কিনা। তো আমার ওয়ার্ক লাইফে কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে, এটা আসলে আমি যেটা বলবো, ওয়ার্ক ফ্রম হোম আমার জন্য পার্সোনালি খুব ভালো মনে হয়েছে। যে আমার কাজটাই যেহেতু টেকনিক্যাল ফিল্ডে, আমি যেহেতু আইটি কনসালটেন্ট, কোনো ধরনের পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন বা ওভারঅল যেই ওয়ার্ক ফ্রম হোমের এনভায়রনমেন্ট, সেটাতে অ্যাডাপ্ট করতে আমার খুব একটা বেগ পেতে হয়নি। প্লাস অফিস থেকেও সেই ধরনের সাপোর্ট গুলো ছিল, যে অফিস থেকে সব ধরনের ইকুইপমেন্ট গুলো বাসায় সেট আপ করার যে ব্যবস্থাটা, এমনকি আমার যাওয়াও লাগে না অফিসে। মানে আমরা চেষ্টা করি অনলাইনেই সবকিছু সারার। তো যদি আমি তুলনাই করতে হয়, আমি ভালো তুলনা গুলোই, মানে ভালো ফ্যাক্ট গুলোই বলবো। যে আপাতত আমি বেশ এনজয় করছি। তবে ওই অফিসে নিজের ডেস্কে বসে সবার সাথে কাজ করার যে এনভায়রনমেন্ট, একটু পরিচিত হওয়ার ব্যাপারটা, সেইটা আমার মতে একটু মিস করি। তারপর অফিসে একটা কফি স্টেশন আছে, ওটাও মিস করি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা ছাড়া আমি বলবো যে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এই ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। ওকে মিত্রদি, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা হচ্ছে দেশ এবং দেশের বাইরে সব জায়গা থেকে এক্সপিরিয়েন্স শুনে ফেললাম। তো আমরা সোফার যা কথাগুলো শুনেছি সবকিছুই মোটামুটি ছিল পজিটিভ, কিন্তু আমরা জানি যে সবকিছুতেই মুদ্রার একটা এপিটপিট থাকে। তো এই যে আমরা সারাদিন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করছি, আমরা সারাদিন বাসায় থাকছি, আর অনেক ধরনের পজিটিভ দিকের পাশাপাশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই রিমোট ওয়ার্কের কারণে পরিবারের সাথে বেশি সময় যেরকম কাটাতে পারছি, এট দ্য সেম টাইম আমরা কিন্তু আমাদের কলিগদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। একই সাথে পরিবারের সাথে বেশি সময় কাটানোর ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে টক্সিক যে সম্পর্কগুলো ছিল, সেগুলো আগে হয়তো আমরা কারোর সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন আমাকে যেহেতু পরিবারের মধ্যেই থাকতে হচ্ছে, আমাদের কিন্তু অনেকেই হয়তো আমরা অনেক ফরচুনেট যে আমাদের ফ্যামিলিতে একটা হেলদি এনভায়রনমেন্ট রয়েছে,
কিন্তু সবার কিন্তু এই ফরচুনটা নেই, কারো কারো ফ্যামিলির মধ্যে হয়তো সেই হেলদি এনভায়রনমেন্টটা নেই বা সাপোর্টিভ এনভায়রনমেন্টটা নেই। আমরা দেখতে পাচ্ছি যে ফর এক্সাম্পল হয়তো আমরা এখন কাজ করছি, আমাদের কিন্তু একটা প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার। সো এইটা কন্ট্রিবিউশনটা ফ্যামিলি মেম্বার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনজিয়াপুর কাছে প্রশ্ন দুইটা অ্যাঙ্গেল থেকে। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে ওভারঅল আপনি এই জিনিসটাকে কিভাবে নিচ্ছেন, এবং সেকেন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে যেহেতু আপনি নিজেও একজন ওয়ার্কিং উইমেন, আপনি নিজেও হচ্ছে একাধিক প্রফেশন বা একাধিক কাজের সাথে জড়িত। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে আসলে ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ এটা সত্যি কথা যে অনেক ছেলে থাকে অনেক সাপোর্টিভ, বাট এরই সাথে এটাও তো সত্য যে ক্ষেত্র বিশেষে আমাদের যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের কারণে আমরা দেখতে পাচ্ছি, করোনার কারণে আমরা আমাদের যারা আমাদের হেল্পিং হ্যান্ড ছিলেন তারা কিন্তু অনেকে ছুটিতে আছেন। সো যারা কিনা উইমেন তাদের জন্য কি ব্যাপারটা কেবলমাত্র ওয়ার্ক ফ্রম হোম নাকি পাশাপাশি ওয়ার্ক ফর হোম? সো এটা আমি একটু জানতে চাচ্ছি মনজিয়াপুর কাছে। থ্যাংক ইউ শোভন, তুমি খুব সুন্দর করে তুমি বলেছো যে যেটা হচ্ছে যে রিসেন্টলি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ওমেনদের ক্ষেত্রে ইদানিং যেটা হচ্ছে যে আমরা কালচারালি মেয়েরা কিন্তু কেয়ার গিভার রোলটাতে অনেক বেশি কাজ করে থাকি। এবং যেটা হচ্ছে যে যেহেতু এখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, যারা ওয়ার্কিং ওমেন আছে, নট অনলি ওয়ার্কিং ওমেন, যারা হাউস ওয়াইফ, তাদের জন্য দেখা গেছে যে ফ্যামিলিতে যারা পুরুষ যারা আছেন তারা হয়তো একটা সময় জব করতেন 9টা 5টা, কিছু তারপরে হয়তো বাসায় আসছেন, কিন্তু এখন কিন্তু সবাই বাসায়, ছোট সন্তানটি থেকে শুরু করে অ্যাডাল্ট, সিনিয়র সিটিজেন, সবাই কিন্তু আমরা এখন বাসায়। সো যারা মেয়েরা আছেন তাদের কিন্তু মা, বোন, ওয়াইফ যে রোলেই বলি, তাদের সবার কিন্তু দেখা গেছে যে কেয়ার গিভার হিসেবে রোলটা বেড়ে গেছে। এবং আমাদের কালচারে আমি বলবো না যে সব ছেলেরা, কিন্তু কিছু কিছু মানে অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে ছেলেরা মানে মেনরা ওমেনদেরকে এই বাসার কাজগুলোতে তেমন একটা অ্যাসিস্ট করে না। এক চেঞ্জ এসেছে, আমি বলবো যে যেটা আমরা বলবো যে ক্রাইসিস অনেক সময় অপরচুনিটিও নিয়ে আসে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখন ছেলেরা অনেক হেল্প করছে বাংলাদেশে ফ্যামিলি মেম্বারদেরকে, কিন্তু তারপরও মেয়েদের কিন্তু এই সময়টাতে জব এবং বাসা দুটোর ভিতরে ব্যালেন্স করতে গিয়ে তাদের কিন্তু অনেক স্ট্রেস হচ্ছে। এবং ওমেন্স মেন্টাল হেলথকে কিন্তু এখন খুব বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যে ওমেনদের মেন্টাল হেলথ কেয়ারটা ইম্পর্টেন্ট। পাশাপাশি যেটা হচ্ছে যেহেতু বাসায় আছে, বাসায় থাকার কারণে আমরা অনেক, যেহেতু অ্যাজ আ কাউন্সিলর আমি কাজ করছি, সো অনেক কেস আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হচ্ছে। অর্থাৎ যেহেতু আমরা ফ্যামিলিতে থাকছি এবং অনেক, এবং এটা অনেক বড় একটা রিয়েলাইজেশন আমি দেখতে পাচ্ছি আমাদের পুরো বাংলাদেশে হচ্ছে, নট অনলি বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড, যে যেহেতু এখন পরিবারে অনেকটা সময় আমরা থাকছি, সম্পর্কগুলোর কোয়ালিটি বা গুণাগুণ কেমন সেটা কিন্তু এখন বুঝতে পারছি, হাজব্যান্ড ওয়াইফ হোক, ভাই বোন হোক। তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে যাদের হাজব্যান্ড ওয়াইফদের রিলেশনশিপ তেমন একটা হেলদি ছিল না, বা ফ্যামিলি এনভায়রনমেন্ট তেমন একটা হেলদি ছিল না আগে থেকে, তাদের জন্য কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। এবং বললাম যে বিভিন্ন ধরনের অ্যাবিউজ, যেমন ফিজিক্যাল অ্যাবিউজ বলি আমরা, ইমোশনালিও কিন্তু অ্যাবিউজের শিকার হই, সেইটা ফিনান্সিয়াল অ্যাবিউজ, অনেক ধরনের অ্যাবিউজের মাত্রা আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, মেল ফিমেল সবার ক্ষেত্রেই হচ্ছে, বেশি ওমেনদের ক্ষেত্রে এই সিনারিওটা দেখা যাচ্ছে। শোভন। জি আপু, আপুকে ধন্যবাদ। সো আমরা হচ্ছে যারা মাত্র জয়েন করলেন তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা ভিআইএল টকে আছি। সো ভিআইএল টক হচ্ছে ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেডের একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগের আজকে প্রথম এপিসোডে আমরা ডিসকাস করব হচ্ছে রিমোট ওয়ার্ক নিয়ে, এবং আমাদের ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে, সামাজিক, অর্থনৈতিক, এমনকি মানসিক যে মেন্টাল হেলথ সেটার ক্ষেত্রে যে এই যে রিমোট ওয়ার্ক তার ইম্প্যাক্ট নিয়ে। তো আমাদের সাথে আছেন মনজিয়া আপু, উনি একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট বা কনসালটেন্ট। সাথে আছেন হচ্ছে জারিফ ভাইয়া, যিনি কিনা ব্র্যাক ইনোভেশন ল্যাবে কর্মরত, এবং এছাড়াও আছেন মিত্রদি, যিনি কিনা ফুজিৎসু জাপানে কর্মরত রয়েছেন। সো আমরা যে জায়গাটাতে ছিলাম যে আমাদের একটা প্রশ্ন ছিল যে জারিফ ভাইকে আমরা এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই যে রিমোট ওয়ার্কটা করছি, সো এর কি কি অর্থনৈতিক একটা গুরুত্ব বা আপনি কি কি ইকোনমিক্যাল ইম্প্যাক্টটা আপনি আপনার সামনে দেখতে পাচ্ছেন? সো এটা আপনার পার্সোনাল লাইফ থেকে হোক বা আপনার ওভারঅল অবজারভেশন থেকে হোক, বা ইভেন ইফ যেহেতু আপনি ইনোভেশন ল্যাবের সাথে জড়িত, স্টার্টআপ গুলো এই ধরনের কি ইম্প্যাক্ট ফিল করছে, বা ইনোভেশনের যে আইডিয়া গুলো সেগুলো কি কোনো দিক থেকে এটা একটা কারো কারোর জন্য অপরচুনিটি বা কারো কারোর জন্য কি ক্রাইসিস কিনা, এরকম একটা আইডিয়া যদি ভাইয়ের কাছ থেকে আমরা পেতে পারি। শিওর, থ্যাংক ইউ শোভন, খুবই ইন্টারেস্টিং ছিল কোশ্চেনটা। সো
সো এখানে আসলে মানে আমি যদি ফার্স্ট পার্ট কোশ্চেনটা যদি বলি, ইকোনমিক মানে এটা আসলে কোনো ডেফিনেটলি আপনার পুরো প্যান্ডেমিকের জন্য কিন্তু আসলে প্রত্যেকটা কান্ট্রিরই কিন্তু আসলে ইকোনমিক সিচুয়েশন আপনি জানেন যে খুব একটা কিন্তু ভালো না। হ্যাঁ, ইভেন বাংলাদেশের অবস্থাও কিন্তু আসলে ধরেন মানে খুব একটা ভালো স্টেজের মধ্যে কিন্তু ছিল না কিছু কয়েক মাস আগেও। আপনি যদি আমাদের মানে মার্জিনালাইজ পিপলের কথা বলেন, যদি আপনি বটম অফ দ্য পিরামিড পিপলের কথা বলেন, যারা হচ্ছে ধরেন খেটে খাওয়া মানুষ বা ব্লু কলার ওয়ার্কার, তারা কিন্তু তারা কিন্তু ধরেন একটা পর্যায়ে তাদের ওই যে ফিজিক্যাল ফোর্স এর উপরে কিন্তু আসলে ডিপেন্ড করতে হয়। তারা কিন্তু কোনোভাবে আপনার রিমোট ওয়ার্কে চলে আসতে পারছে না, হ্যাঁ, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও। বা তারা কিন্তু আসলে কোনোভাবে আপনার আমাদের ইকোনমিতে কিন্তু হেল্প করতে পারছে না সেই ক্ষেত্রে। মানে তাদের ডেফিনেটলি ওই জায়গায় কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে। তো আমি যদি মানে রিমোট ওয়ার্ক আমাদের সেন্সে যদি বলি, যারা এই প্রিভিলেজটা পাচ্ছে তাদের সেন্সে কিন্তু আসলে ডেফিনেটলি এটা কিন্তু ইকোনমিক্যালি বেনিফিশিয়াল, কিন্তু সবার জন্য কিন্তু না। আপনি যদি বর্তমান আম, বাজারেও যদি দেখেন, সবাই কিন্তু এখনো পর্যন্ত কর্মক্ষেত্রে ফেরত যেতে পারেনি। ব্যাংকগুলো যদি দেখেন, কিছু ব্যাংকে কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কিছু ব্রাঞ্চ বন্ধ করে করে রাখা হয়েছে, কারণ ওখানে দেখা যাচ্ছে যে আপনার ব্রাঞ্চ গুলো হয়তো রেড জোনে আছে। কিছু ব্রাঞ্চে দেখা যাচ্ছে যে আপনার ট্রানজাকশন কমে এসেছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ব্রাঞ্চে যে কর্মরত আহ, আপনার এমপ্লয়িজ ছিল, তারা কিন্তু আলটিমেটলি যেতে পারছে না, এবং সেই ব্রাঞ্চে না যে আসলে রিমোট ওয়ার্কিং তো আসলে খুব একটা ফিজিবল না। সো বাট এখন কিছু জিনিস থাকে বা কিছু আপনার বিজনেস অপারেশন থাকে যেগুলো আসলে দেখা যাচ্ছে আপনি রিমোট ওয়ার্কিং দিয়েও কিন্তু আসলে খুব একটা ফিজিবল হচ্ছে না। মানে আমি যদি একটা খুবই সিম্পল উদাহরণ দিয়ে যদি বলি, যে ধরেন আপনার এখান থেকে ধরেন আপনার শাহবাগ থেকে আপনার সাভারে যেতে হবে, হ্যাঁ, আপনি সেটা কিন্তু আসলে রিমোট ওয়ার্কিং দিয়ে করতে পারবেন না, আপনি ভার্চুয়ালি যেতে পারবেন না, আপনার যেতে কিন্তু হবে ফিজিক্যালি, আপনার যেতে হবে বাসে করে ওর ধরেন গাড়িতে করে। সো সো আমি এক্সাম্পলটা এটা দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে ধরেন যেসব সেক্টর বেসিক্যালি সার্ভিস বেসড আছে, যারা হচ্ছে সার্ভিসের উপর ফোকাস করছে, যেমন হচ্ছে স্পেসিফিক্যালি যদি আমি এই নাম ধরে যদি এক্সাম্পল দেই, সেটা ধরেন হচ্ছে গ্রামীণ ফোন বা বিকাশ। হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে আপনার ভার্চুয়াল সার্ভিসটা দিচ্ছে, এবং যার কারণে তারা কিন্তু ওই ট্রান্সফরমেশনের মধ্যে যাওয়ার পরেও কিন্তু তাদের ইকোনমিক্যালি হয়তোবা অতটুকু কিন্তু হ্যাম্পার করেনি যেটা তারা এক্সপেক্ট করছিল। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ট্রানজিশনটা হয়েছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের জিডিপি যদি আপনি দেখেন, বাংলাদেশের জিডিপি কিন্তু আসলে 53%-এর মতো কিন্তু আসলে পুরো সার্ভিস বেসড আপনার ইনকাম থেকে হচ্ছে, মানে ডিপেন্ড করে আর কি। সো সো মানে লং স্টোরি শর্ট, এটা হচ্ছে ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আমাদের ক্ষেত্রে যদি বলি, যাদের যাদের জন্য হচ্ছে ধরেন এই রিমোট ওয়ার্ক ফ্যাসিলিটিটা কেমন ভাবে দিচ্ছে, যারা হচ্ছে ধরেন এই আমরা যদি বলি হোয়াইট কলার ওয়ার্কার, এটাও কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি কোন কোন সেক্টরে আছেন। ডেফিনেটলি আপনি মার্কেটিং বা সেলস পার্সন যারা আছেন, তাদেরকে কিন্তু আসলে আপনি এই সেক্টরে খুব একটা ফেলতে পারবেন না, কারণ তাদের দেখা যাচ্ছে কিন্তু ওই যে আপনার ফিল্ডে গিয়ে কিন্তু সেলসটা বাড়াতে হচ্ছে, তাদের প্রমোশনের কাজ করতে হচ্ছে, এখন তারা যেতে পারছে না। এবং আপনার রিমোট ওয়ার্কিং এর মধ্যে কি আসলে সেই ব্যক্তিটা কি খুব একটা সেলস বাড়াতে পারবে? ডেফিনেটলি পারতে পারে, বাট এটা ডিপেন্ড করে কিন্তু অনেকটা কনটেক্সটের উপরে। আহ, এখন সেকেন্ড পার্টে যদি আমি আসি, সেকেন্ড পার্টে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে স্টার্ট আপের ক্ষেত্রে আসলে কি হচ্ছে। বাংলাদেশের স্টার্ট আপ কিন্তু একটা গ্রোয়িং একটা সেক্টর, এবং বাংলাদেশ গভর্নমেন্ট স্পেসিফিক্যালি আপনার আইসিটি ডিভিশন কিন্তু এখানে একটা একটা স্পেশাল কনসেন্ট্রেশন নিয়ে আসছে, কারণ হচ্ছে বাংলাদেশের স্টার্ট আপরা কিন্তু আগামীর আপনার বড় বড় কোম্পানি গুলো হতে পারবে, এবং স্টার্ট আপ গুলো কিন্তু আপনার পুরো ইকোনমির একটা বড় কন্ট্রিবিউশন নিয়ে আসতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি জিওগ্রাফিক্যাল কনটেক্সটটা যদি দেখেন, যে চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে যে কান্ট্রিটা, সেটাই হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশে কিন্তু ওই পর্যায়ে, মানে আমি যদি রিসেন্টলি একটা র্যাঙ্কিং হয়েছে যেখানে হচ্ছে বাংলাদেশ ইনোভেশন এবং স্টার্ট আপ ইন্ডেক্স এর র্যাঙ্কিং এর দিক থেকে অনেক পিছে, যেখানে হচ্ছে পার্শ্ববর্তী দেশ চায়না এবং ইন্ডিয়া 40-এরও উপরে, যেখানে বাংলাদেশ হচ্ছে মানে 70-80-এরও পরে র্যাঙ্কিং এর দিক থেকে। সো আমি যদি ইম্পর্টেন্স এর কনটেক্সটে বলি, সেখানে কিন্তু আপনার যে স্টার্ট আপস গুলো কিন্তু একটা ইকোনমির বড় একটা পিলার হতে যাবে সামনে। সো সেখানে এই প্যান্ডেমিকের
মানে প্যান্ডেমিকের ইফেক্টটা কিন্তু বেশ বড় আকারে স্টার্টআপ গুলোর উপর পড়েছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে স্টার্টআপ গুলো কিন্তু আসলে ওরা কিন্তু মোটামুটি কিন্তু সার্ভাইভ করে কিন্তু ডেইলি ট্রানজাকশন বেসিসে, এবং দেখা যায় যে এই স্টার্টআপ গুলোর কিন্তু বড় ইনভেস্টমেন্ট থাকে না। সো ইনভেস্টমেন্ট না থাকার কারণে দেখা যায় যে আপনি প্রতিনিয়ত যে ক্যাশ ইনটা হচ্ছে সেটা দিয়ে কিন্তু সার্ভাইভ করতে হয় তাদেরকে। সো এখন অনেকগুলো স্টার্টআপ আপনি যদি সেক্টর টু সেক্টর বলেন, ওভারঅল কিন্তু আপনি স্টার্টআপ গুলো খুব একটা বেশি ভালো করতে পারছে না। সেটা রিমোট ওয়ার্কিং এ হোক, আপনি সার্ভিস ডেলিভারি হোক বা প্রোডাক্ট ডেলিভারি হোক। কিছু স্টার্টআপ, কিছু সেক্টর আমি বলবো, ধরেন হচ্ছে আপনি লজিস্টিক্স আইটেম যদি বলেন, ডেফিনেটলি লজিস্টিক্স আইটেমের সেক্টরের যে স্টার্টআপস গুলো, যেমন আপনার চাল ডাল, অথবা আপনার পাঠাও ডেলিভারি, অথবা ধরেন ফুড পান্ডা। সো এই টাইপের লজিস্টিক্স কোম্পানি গুলো কিন্তু আসলে খুব বেশি ফ্লারিশ করছে, এবং তারা আলটিমেটলি ট্রিগার করছে যে ধরেন এই ট্র্যাকশনটা নিতে। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি অন্য আরেকটা সেক্টর যদি দেখেন, ধরেন আম, আপনি যদি সোশ্যাল এন্টারপ্রাইজের কথা যদি বলেন, আপনি যদি ধরেন হচ্ছে হেলথের কথা যদি বলেন, এখন হেলথে কিন্তু আসলে বাংলাদেশের মানুষ নয়, টু বি ভেরি অনেস্ট, বা ওয়ার্ল্ডের অনেক মানুষই কিন্তু ধরেন টেলিমেডিসিনে বিশ্বাস করে না। তারা কিন্তু বিশ্বাস করে যে আমি যদি আসলে আপনার একটা কাউন্সিলিং নিই, আমি একটা প্রপার ডক্টরের কাছে যাব, প্রপার ডক্টরের কাছে গিয়ে তারপর আমি কাউন্সিলিংটা নিব। তো দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার সেক্টরে যেসব স্টার্টআপ গুলো ছিল, তারা দেখা যাচ্ছে কিন্তু একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই জন্য আমি বলছি যে ধরেন রিমোট ওয়ার্কিং ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি আপনার এটা অনেক সেক্টরের জন্য কিন্তু অনেক বেশি করে আপনার আউটকাম নিয়ে আসছে, কিন্তু কিছু সেক্টরের জন্য কিন্তু আলটিমেটলি আপনার মানে বেশ অনেকখানি কিন্তু আপনার হ্যাম্পার করছে, যেটা আপনি আসলে চাইলেও এড়াতে পারবেন না। রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, আমি জাস্ট বের করে রেখেছি। বইটার নাম হচ্ছে আপনার 4 আওয়ার ওয়ার্ক উইক। সো 4 আওয়ার ওয়ার্ক উইকটা খুবই ইন্টারেস্টিং একটা বই। আপনারা যদি, যারা দেখছেন এবং শোভন আপনারা এবং আপুরা যারা আছেন, তারা যদি পারেন এই বইটা পড়ে নেবেন। বইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি কিভাবে আপনার একটা মানে আপনার সময়কে কিভাবে সবচেয়ে বেস্ট ইউটিলাইজ করতে পারেন। এবং বইটার হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যে বইটার হচ্ছে মেইন কনসেপ্টটা এটাই ছিল যে আপনি দুনিয়ার যেই প্রান্তেই থাকেন না কেন, আপনি যদি ট্রাভেলও করতে থাকেন, সেই ট্রাভেলে থাকতে থাকতে আপনি দেখা যাবে 3-4টা কোম্পানি আপনি কিন্তু আসলে ম্যানেজ করতে পারবেন, যদি আপনার ওই পরিমাণ উইল পাওয়ার থাকে। এখন ওই ওই ট্রান্সফরমেশনটা কিন্তু আপনার তখনই যেতে পারবেন যখন আপনি প্রসেসটা জানতে পারবেন আর কি। সো এই বইটা শো করার এটাই রিজন যে এটার সাথে রিমোট ওয়ার্ক কালচারের কিন্তু আসলে খুব বড়ভাবে আপনার মানে ইন্টিগ্রেশন আছে, মানে খুব বড় একটা রিলেশনশিপ আছে। সো তো শোভন, আমি যেটা আর কি যেটা বলে ইন্ট করতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের যেহেতু আপনার দুইটা পিঠই আছে, দুইটা মুদ্রারই পিঠ আছে। সো আসলে দুইটা মুদ্রার পিঠ থেকে আসলে একটা মাঝখানের জায়গায় আমাদের সবাইকে আসতে হবে আর কি। ওকে জারিফ ভাই, আমরা অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে হচ্ছে জিনিসগুলো শুনলাম, এন্ড মোরওভার আমি নিজেও ইনশাআল্লাহ বইটা কালেক্ট করে পড়বো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ব্যাপারটা। সো অলরেডি হচ্ছে আমাদের কমেন্ট সেকশন মোটামুটি ফ্লাডেড, অনেক প্রশ্ন এসেছে। সো আমি কিছু প্রশ্ন একটু পড়তে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে হাউ ইজ নেটওয়ার্কিং বিং এফেক্টেড বাই দিস ওয়ার্ক ফ্রম হোম সিচুয়েশন। আই গেস এটা মনজিয়া আপুকে আমি পরে আবার জিজ্ঞেস করবো। এছাড়া হচ্ছে হারিত হায়দার, উনি বেশ ইন্টারেস্টিং একটা, মানে এটা আমার নিজেরও প্রশ্নটা হচ্ছে ডিফারেন্স অফ রিমোট ওয়ার্ক বিটুইন বিডি অ্যান্ড ডেভেলপ কান্ট্রিজ লাইক জাপান। বুঝতেই পারছি প্রশ্নটা কার জন্য। আর এরপর হচ্ছে আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন আছে। মনিরুল ইসলাম একটা প্রশ্ন করেছে যে হ্যালো মিত্রদি, আই হ্যাভ আ কাপল অফ কোশ্চেন্স ফর ইউ। জাপানিজ আর ফেমাস ফর দেয়ার ওয়ার্কহলিক নেচার। How are they coping with the current situation? And do you notice any special change in their work mentality? So আমি যদি ওভারঅল একটা প্রশ্ন করি আপনার জন্য, তো হচ্ছে যে বাংলাদেশ এবং জাপানের যে কালচারাল যে ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন সেটা কি, এবং আপনি তাদের মেন্টালিটিতে কি কি চেঞ্জ দেখছেন বা কিভাবে তারা অ্যাডপ্ট করছে। মিত্র। হুম প্রথমত অনেক ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য। আহ আহ, প্রশ্নটা প্রথম প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে ডেভেলপ কান্ট্রিজ আর বাংলাদেশের ওয়ার্ক ফ্রম হোমের যে বেসিক পার্থক্যটা। আম, আমি আমার সাইডে জাপানের সাইডের কথা বলি। আমি ওয়ার্ক ফ্রম হোম করছি এপ্রিলের একদম শুরু থেকে। তো জাপান অবশ্যই ওয়ার্কহলিক
ওয়ার্কাহলিক কান্ট্রি হিসাবে হয়তো এটা একটা রেপুটেশন আছে, কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমার আসলে ওরকম ওয়ার্কাহলিক টাইপ আসলে কোনো সার্ভিস দিতে হয় না আমার কোম্পানিকে, ফুজিৎসুকে। ব্যাপারটা হচ্ছে ওয়ার্কাহলিক ব্যাপারটা আসলে জাপানে একটু অন্যভাবে কাজ করে। এখানে ওভার টাইমের জন্য আপনাদের একটা সেপারেট পে স্কেলে পে করতে হয়, কোম্পানিগুলো হচ্ছে পে করে এমপ্লয়ীদেরকে। তো কিন্তু এটা আপনি চাইলেই করতে পারবেন না, মানে আপনি চাইলেই যে সারাক্ষণ অফিসে বসে থাকবেন ব্যাপারটা এবং আপনাকে কোম্পানি পে করবে ব্যাপারটা আসলে ওরকম না। খুব জরুরি কাজ ছাড়া আমাদের আসলে ওভার টাইম বা অফিসের বাইরে, অফিস ওয়ার্ক আওয়ারের বাইরে আসলে কাজ করা তেমন লাগে না। তো আমারও আসলে ওভারটাইম করতে হয়েছে খুবই কম, মানে আমি বলবো যে হাতে গুনে মনে হয় 3-4 দিন আমার যখন মনে হয়েছে যে অনেক কাজের প্রেসার, আমার নেক্সট একটা ডেডলাইন আছে, ওটা ধরতেই হবে আমার যেভাবে হোক, ওই সব ক্ষেত্রে আমি করেছি। তো দেখা যায় যারা আসলে এরকম অল টাইম অফিসে বসে থাকে উনারা চেষ্টা করে যে অফিসের কাজগুলো এখানেই মানে করে ফেলার। এটা আসলে জাপানিরা স্বভাবগত ভাবে একটু বেশি কর্মঠ কাজের দিক দিয়ে। আমার ক্ষেত্রে এটা আসলে খুব বেশি চেঞ্জ হয়নি, কিন্তু আমি আসলে আমার জাপানিজ কলিগদের থেকে কোনো ধরনের এক্সট্রা কাজের প্রেশারও আসলে ফিল করি না। উনারা ওনাদের কাজ করে। আমার যে কাজের ডিস্ট্রিবিউশন বা যেভাবে আমার এই ওয়ার্ক আওয়ারটা মেনটেন করা হয় ওয়ার্ক ফ্রম হোম টাইমে, ওইটা আগেও যেরকম করা হতো এখনো সেভাবেই করা হয়। আমার উপর এক্সট্রা কোনো প্রেশারও আসেনি বা আমার ওভারঅল আমার টিমের পারফরমেন্সও আসলে কোনো এফেক্ট আসেনি। বরং মনে হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোমে আমরা বেশ কিছু জিনিস খুব ভালোভাবে করতে পারছি। তো জাপান আসলে ওভারঅল একটা ওয়ার্কাহলিক কান্ট্রি হলেও তারা বেশ ভালোভাবে এই ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারটা হ্যান্ডেল করছে। আহ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, আমি বাংলাদেশের কিছু কলিগস আছে যারা কিছু ওয়ার্ক ফ্রম হোমের এই এজেন্ডাতে ছিল। তো আহ, আহ, যেমন জাপানিজরা আসলে খুব প্রফেশনাল কাজের দিক দিয়ে। তারা ব্রেকের টাইমে আপনাকে ফোন দিবে না, আমাদের একটা লাঞ্চ ব্রেক থাকে 11:40 থেকে 12:40। তো এই লাঞ্চ 1 ঘন্টার ব্রেকে আমাদের কোনো মিটিং সেট আপ হবে না বা কোনো ধরনের বিজনেস কল আমরা অ্যাটেন্ড করবো না, কারণ এই টাইমটা আপনার লাঞ্চের জন্য। এটা আপনারা অফিস ডেস্কে যখন বসতাম তখনও আমরা পেতাম, আর এখনো হচ্ছে কি আমরা পাই। তো আমি জানি না বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা কতটুকু, যে অফিসের কলগুলো যে অফিস আওয়ারের মধ্যেই থাকবে বা কাজের যে ডেডলাইন গুলো সেগুলো অফিস আওয়ারের মধ্যেই দিতে হবে। আমার 6:30টার সময় মনে পড়লো যে একটা কাজ দিয়ে দিই, একটা ডেডলাইন দিয়ে দিই, এটা আমি আমার কোম্পানিতে দেখিনি। তো আপনার 5:30টার পর অফিস শেষ মানে অফিস শেষ, এরপর যদি কোনো কাজ থাকে সেটা পরের দিন গিয়ে ইটারেট হয়। কিন্তু আম, বাংলাদেশে এই প্রফেশনালিজমটা মেনটেন করা হয় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। কিন্তু এটা আই থিঙ্ক জাপান বা এই ধরনের কান্ট্রিগুলোতে ওরা এই জিনিসগুলো মেনটেন করে, যে যেই টাইমে আমরা কাজ করব ওই টাইমে শুধু কাজই, আর আদারওয়াইজ বাকি টাইম গুলোতে আমরা কোনো ধরনের বিজনেস ইস্যুস বা ওয়ার্ক ইস্যুস নিয়ে আসবো না। তো আমার ওভারভিউ এই দুই টাইপের কালচারের মধ্যে থাকবে এইটুকুই। মিত্র আপুকে অনেক অনেক ধন্যবাদ। সো অলরেডি আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি, একটা কমপ্লিমেন্ট পেয়েছি যে এটা মেবি জারিফ ভাইয়ের জন্য, যে ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে, মানে আপনি যে আলোচনাগুলো করেছেন। এছাড়া হচ্ছে ওকে, নতুন একটা প্রশ্ন হারিস হায়দারের, হাউ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, one COVID-19 fighter and other working from home, be mentally strong in family life during this period? সো মনজিয়া আপুর কাছে বেশ কঠিন একটা প্রশ্ন। সো আপুর কাছে হচ্ছে এই প্রশ্নটা আমি করবো, সাথে আচ্ছা আগে আগে আপু এই প্রশ্নের উত্তর আপু দেন, সাথে আমি পরে অ্যাডিশনাল প্রশ্ন অ্যাড করছি। প্রশ্নটা আরেকবার বলা যাবে? হ্যাঁ শিওর আপু, প্রশ্নটা হচ্ছে আমি স্ক্রিনেও শো করে দিচ্ছি, তাও আমি মুখে আরেকবার বলছি। প্রশ্নটা হচ্ছে যে একজন হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি একজন করোনা আক্রান্ত হয় এবং আরেকজন যদি কিনা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করে, তো তারা নিজেদের মধ্যে কিভাবে অ্যাডজাস্টটা করে নিবে বা তারা কিভাবে এই জিনিসটা চালিয়ে নিবে, তো এই ব্যাপারে আপনার পরামর্শ কি? ওকে, সো হায়দার ভাই যিনি প্রশ্নটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং টাইমলি একটি কোয়েশ্চেন। যেটা হয় যে কোভিড-19 এফেক্টেড হয়েছেন তাকে তো 14 ডেজ এর মতো
কোনো কোনো ক্ষেত্রে তার থেকে বেশি সময় অনেক সময় রুমের ভিতরে থাকতে হচ্ছে একটা রুমে। তো যেটা হয় যে ওই সময়টাতে কিন্তু আমাদের খুব লোনলি লাগে, আমাদের টাইমটা স্পেন্ড হতে চায় না, টাইমটা পাস হতে চায় না। তো এই সময়টাতে আমাদের আইদার আমরা পাস্টের কথা অনেক মনে হয়, অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো খারাপ লাগে আমাদের, আমাদের ফিউচার নিয়েও অনেক টেনশন হয় যে কোভিড শুনলেই হয়তো আমাদের কিছু মিথ কাজ করে যে হয়তো এটা কোভিড মানেই হয়তো আমি মরে যাবো কিনা। সো অনেক ডেথ রিলেটেড ফিয়ার, নার্ভাসনেস, অনেক ধরনের আবেগের ভিতর দিয়ে যান। পাশাপাশি যে পার্সনটি কেয়ার গিভার হিসেবে কাজ করছেন তাকে আমরা বলছি যে সেও কিন্তু কেয়ার গিভার রোলে থেকে অনেক বেশি স্ট্রেসের মধ্য দিয়ে যান, বিকজ তাকে কাজ ওয়ার্ক ফ্রম হোম জিনিসটাই কিন্তু আমাদের জন্য অনেক ক্ষেত্রে স্ট্রেসফুল হয়ে যাচ্ছে। বিকজ যেটা আমি বললেন যে জাপানে 5টার ভিতরে কিন্তু ওনাদের 5টা 5:30টার ভিতরে কাজ শেষ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু দেখা যায় যে এক হচ্ছে আমরা প্রফেশনালিজমের জায়গাটাতে অনেকটুকু পিছিয়ে আছি, পাশাপাশি আমাদের এখানে রুটিনটা মেনটেন করা কিন্তু আমাদের বাংলাদেশে অনেকের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাজ করছি এবং এই যে 5টার ভিতরে কাজটা র্যাপ আপ করা যে খুব ইম্পর্টেন্ট, তারপরে সময়টা ফ্যামিলিকে দেয়া। সো ওটার ভিতরে আমরা গোলমাল মানে মিক্স আপ করে ফেলছি। তো যারা গিভার আছেন সেও কিন্তু অনেক বেশি স্ট্রেস হয়ে যাচ্ছেন, ফিজিক্যাল হেলথ হচ্ছে, মেন্টাল হেলথ এফেক্টেড হচ্ছে। এবং যখন সুস্থ ব্যক্তি আছেন তিনিও তার মুডটা যেহেতু ইরিটেটেড অ্যানয়েড থাকছে এবং যে কেয়ার গিভার তারও থাকছে, তো সময়টাতে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হয়। তো আমি বলবো যে দুজনেরই ইকুয়ালি ফিজিক্যাল এবং মেন্টাল বডি ইম্পর্টেন্ট। যে কেয়ার গিভার রোল আছে আমরা বলি কেয়ার ফর কেয়ার গিভার। সো আমরা মনে করি যে আমরা অন্যের জন্য যখন টেক কেয়ার করছি তখন আমি নিজের একদম খেয়াল রাখবো না। এটা করতে গেলে কিন্তু ইন আ ওয়ে আপনিও আপনার খেয়াল রাখছেন এবং একটা সময় কি আপনারও কিন্তু নার্ভাস হবে বা আপনি সিক হয়ে যেতে পারেন। সো আপনি নিজের জন্য ভালো থাকাটা ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম আপনার ফ্যামিলি মেম্বার এবং যে কোভিড এফেক্টেড তাকে অ্যাসেস করার জন্য আপনার নিজের টেক কেয়ার করাটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি যে কোয়ারেন্টাইন পিরিয়ডে আছে যে কোভিড এফেক্টেড হয়েছে একটু রিল্যাক্সিং ওয়েতে পাস করার জন্য কিছু অ্যাক্টিভ করতে পারেন, হয়তো ডায়েরি রাইটিং হতে পারে, যে তার ভালো লাগার কিছু হয়তো চ্যাট করা যদি শরীরটা ভালো লাগে। এবং দুজনেরই আসলে টেক কেয়ারটা ফিজিক্যাল এবং মেন্টাল বডির খুব ইম্পর্টেন্ট। এবং কোনো জায়গায় যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এই সময়টাতে একটু ধরে নেওয়া, বিশেষ করে যারা সিক থাকে তারা অনেক সময় দেখা যায় যে অনেক ইরিটেটেড থাকেন, সো সেই জায়গাগুলোকে একটু এক্সকিউজ করা অ্যান্ড এই সময়টা পাস হবে। একটা ফেজ হয়তো যাচ্ছে কিন্তু ফেজটা কিন্তু সবসময় থাকবে না। তো দুজন একটু পজিটিভ অ্যাটিটিউড, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ওকে, আপুকে হচ্ছে অনেক ধন্যবাদ। তো আপু অ্যাডিশনাল একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, যেটা আমাদেরকে হচ্ছে মুজাদ্দিদ আলী সালফি করেছেন। সো হচ্ছে আফটার কোভিড-19 প্যান্ডেমিক হাউ আ পারসন ক্যান অ্যাডাপ্ট উইথ রেগুলার অফিস ওয়ার্ক। মানে আমরা যেহেতু অলরেডি, যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি অলরেডি হচ্ছে মোটামুটি রিমোট ওয়ার্কের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। সো আমি যখন প্যান্ডেমিক ইনশাআল্লাহ যদি একসময় শেষ হয়, এরপর যদি আমি আবার অফিসে যাই, সো এই অ্যাডাপশনটা ট্রানজেকশনটা কিরকম হতে পারে, বা আপনি এই ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যে প্রশ্নটি করেছেন। আসলে যে কোনো সিচুয়েশন, আমি যদি বলি যে আমরা পড়েছি সাইকোলজিতে যে আমরা যখন কোনো একটা সিচুয়েশনে নতুন অ্যাডজাস্ট করতে যাই তখন কিন্তু ইনিশিয়ালি আমাদের একটু ডিফিকাল্টিজ হয়। ফর এক্সাম্পল এই যে কোভিড-19 এর সময়টাতে আমরা যে বাসায় এবং ঘরবন্দি জীবন আমরা কিন্তু কখনোই এক্সপেক্ট করিনি। তো যেটা বলা হয় যে কোনো সিচুয়েশন যেটাতে আমরা নতুন করে অ্যাডাপ্ট করছি তখন আমাদের একটু ভয় হবে, ভীতি হবে, অ্যাংজাইটি হবে, আনসার্টেনটি কাজ করবে আমাদের ভিতরে। ইনিশিয়ালি একটু কষ্ট হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং গ্র্যাজুয়ালি আমরা পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা পারবো সেই আগে লাইফে ফিরে যেতে। হ্যাঁ, ইনিশিয়ালি কষ্ট হবে, মনে হবে যে হয়তো রিমোট ওয়ার্কিংটাই ভালো ছিল, আমাদের রুটিনটা যেহেতু এখন এক ধরনের একটু ডিফারেন্ট, একটু চেঞ্জ হয়েছে। সো আবার যখন আমরা সেই আগের রুটিনে ফেরত যাব তখন আবার নতুন রুটিনের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। সো নিজেকে একটু সময় দেয়া, নিজেকে একটু পারমিশন দেয়া যে এই সময়টাতে আমার ভুল হতে পারে, এই সময়টাতে আমি হয়তো অনেক ধরনের আবেগের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু আমি ধীরে ধীরে সিচুয়েশনটার সাথে
কমফোর্টেবল হয়ে যাব। সো নতুন কোনো সিচুয়েশনে গেলে আমাদের ইনিশিয়ালি যেহেতু আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু করছি, তো ওই জায়গাটাতে আমাদের কিন্তু সেলফ ডাউট হয় পারবো কিনা। তো আমাদের সবার ভিতরেই ক্যাপাসিটি আছে এবং you can think about your past past যেখানে আপনি অনেক সাকসেসফুল ছিলেন এবং নিজেকে বারবার করে বলা যে আমি আগে যেহেতু পেরেছি দ্যাট মিনস আই হ্যাভ দ্যাট পটেনশিয়াল অর আই হ্যাভ সো মেনি কোয়ালিটিস ইন মাই সেলফ। সো ওই জায়গাটাতে বিলিভ করা এবং যখন পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনটা আসবে আমি জানি না কিভাবে আসবে কেমন হবে, তো সেই সময়টা আমরা সেভাবে অ্যাডপ্ট করবো। একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড মেন্টাল হেলথ নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, তো বলা হচ্ছে যে এই পোস্ট প্যান্ডেমিক সময়টাতে যেহেতু ইনস্ট্যান্টলি এই কোভিড এর সময়টাতে আমাদের কারোই কিন্তু আবেগের জায়গাটা পজিটিভ না, মানে আমরা সবাই খুব উৎফুল্ল, খুব প্রাণ চঞ্চল, খুব এক্সাইটেড, খুব ভালো মোডে আছি এমনটা না। হ্যাঁ, বেটার দেন বিফোর, এই মুহূর্তে আমরা ভালো আছি, কিন্তু আমরা কিন্তু অনেকগুলো নেতিবাচক আবেগের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের অনেক স্ট্রেস হচ্ছে। সো এই সময়টাতে যদি আমরা ম্যানেজ না করি, আমরা এই যে কন্টিনিউয়াসলি ভয় ভয় যদি আমাদের এই সময়গুলো যায়, তাহলে ধারণা করা হচ্ছে যে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনেকেরই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, অর্থাৎ কোন একটা ট্রমা শেষ হওয়ার পরে যে সিমটম গুলো হয়, ঘুমাতে না পারা, তারপর হচ্ছে বারবার করে সেই ইভেন্টের ভিতর দিয়ে রিলিভ করা, সো অনেক ধরনের সিমটম থাকে। সো ওইটা ধারণা করা হচ্ছে যে অনেকের ভিতরে ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই এখন থেকে একটু যদি আমরা নিজেদের আবেগগুলোকে ম্যানেজ করা এবং নিজের ভালো থাকার জায়গাটাতে নিজের এবং ফ্যামিলি মেম্বার বা আমার কো-ওয়ার্কার, আমার সারাউন্ডিং এর ভালো রাখার জায়গাটাতে একটু যদি প্রোঅ্যাক্টিভ হই, সেটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আপুকে অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে আমরা আবার একটু কমেন্ট থেকে ঘুরে আসি। আমরা হচ্ছে জারিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন পেয়েছি, তো আমরা জারিফ ভাইকে সেই প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হচ্ছে রোকসানা খান রিয়া প্রশ্ন করেছেন যে হাউ টু কিপ আস মেন্টালি কাম ডিউরিং দিস প্যান্ডেমিক টাইম। তো জারিফ ভাই, আপনি যদি আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন যে আপনি নিজেকে কিভাবে প্রাণোচ্ছল রাখেন বা উৎফুল্ল রাখেন এই কোয়ারেন্টাইন বা প্যান্ডেমিক টাইমটাতে। জারিফ ভাই আনমিউট করতে হবে। Sure. No, thank you, রিয়াপু। সো বেসিক্যালি হচ্ছে যে এটা আসলে মানে এট দ্য সেম টাইম আমি বলবো যে হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। এখন আপনি ধরেন আপনি কিভাবে হচ্ছে আপনার লাইফটা লিড করছেন। সো সো আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে ধরেন ডেফিনেটলি আমার কিন্তু কাজ থাকে এবং আমার সেই কাজের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার সুপারভাইজার যারা থাকছেন অথবা টিম মেম্বার থাকছে তাদের সাথে কিন্তু ইন্টারাকশন হচ্ছে কন্টিনিউয়াসলি। কিন্তু একটা সেম টাইম যে ধরেন আপনি একটা কর্মক্ষেত্রে যাচ্ছেন, আপনি একটা টিমের সাথে হচ্ছে যখন একটা মানে অফিসে যখন যাচ্ছেন তখন কিন্তু ওই যে ফিজিক্যালি আপনি টাইমটা স্পেন্ড করতে পারছেন তাদের সাথে থেকে, রাইট? সেটা কিন্তু হচ্ছে না। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা উইকলি আমরা হচ্ছে আমাদের টিমটা খুবই ছোট, আমরা 12 জনের একটা টিম। বাট এই 12 জনের টিম আমরা যেটা করি আমরা হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে একটা ছোট্ট ধরেন হচ্ছে একটা র্যাপিড লার্নিং সেশন নিই। সো এই র্যাপিড লার্নিং সেশনের মাঝখানে আমরা হচ্ছে ধরেন 3-4টা কুইজ খেলি আর কি। হ্যাঁ, সো হয়তোবা সেটা মানে নিজেদের প্রফেশনাল লাইফেও কিন্তু আসলে অফিসে থাকতে হইতো না, মানে কখনো হতো না আর কি ওইভাবে। তো তো সেটা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করছি, আমাদের তখন কিন্তু আবার ধরেন ওই আগের মতো করে যে হাসি ঠাট্টা সেটা কিন্তু হয়ে যাচ্ছে আর কি। সো সেটা একদিক থেকে। আবার আরেকটা দিক থেকে হচ্ছে যে ধরেন আপনি এখন যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে কিন্তু আপনি আসলে মানে ধরেন এই যে আপনার ফ্যামিলি লাইফের সাথে কিন্তু আপনি টাইম স্পেন্ড করছেন। আপনি আগে অফিসে থাকতে আহ আপনার টাইম ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু আপনি টাইমটা খুবই কম স্পেন্ড করতেন, রাইট? তো এখন দেখা যাচ্ছে যে কি আপনার যেটা হচ্ছে আপু মেনশন করছিলেন যে হয়তোবা আপনার ভায়োলেন্স কিন্তু আপনার বাসার মধ্যে অনেক হয়তোবা বেড়ে গিয়েছে, বাট এট দ্য সেম টাইম কিন্তু আপনি দেখেন যে মানে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেড়ে যাচ্ছে, রাইট? আপনার বাসার মানুষের সাথে কিন্তু আপনি টাইম স্পেন্ড করতে পারছেন, তাদের কথা শুনতে পারছেন, তাদের সাথে আপনি খেতে পারছেন একসাথে বসে, যেটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনি আরো আগে 2 মাস আগেও কিন্তু হতো না সেই জিনিসটা। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনাকে মেন্টালি এমনিতেই কিন্তু আসলে মানে পিসফুল রাখার কিন্তু মানে অনেকগুলা কারণ আর কি।
আর আরেকটা হচ্ছে যেটা যে ধরেন আপনি যদি এটা হচ্ছে আসলে আপনার নিজেকে হচ্ছে আপনি কিভাবে ঠিক রাখতে পারেন বা আপনি আহ, নিজেকে কিভাবে ট্রেন্ডের সাথে রাখতে পারেন। সো আমি দেখা গিয়েছে যে আমি একটা একটা করে স্কিল লিভারেজ করা বা একটা একটা স্কিল অ্যাকোয়ার করা ট্রাই করেছি। যেমন আপনি লাস্ট 2-3 মাসে আমি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট একটা না একটা বই শেষ করতে প্রত্যেকটা মাসে, অথবা ধরেন আমি একটা চেষ্টা করেছি যে অনলাইন কোর্সে থেকে একটা নতুন কনসেপ্ট বুঝতে। সো আপনি যদি স্কিল গুলা বা আপনি যদি নতুন নলেজ যদি গ্যাদার করার সবসময় চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনি অ্যাটলিস্ট কখনো ডিমোটিভেটেড থাকবেন না। আপনি চেষ্টা করবেন যে সবসময় নতুন কিছুর মধ্যে থাকতে, এবং আপনি কখনো দেখা যাবে যে আপনি ওইভাবে বোর্ড হবেন না আর কি কোনো কিছু নিয়ে। আপনি হয়তো বা শুধুমাত্র কাজ নিয়েই থাকবেন না, শুধুমাত্র ফ্যামিলি নিয়ে থাকবেন, আপনি নিজের কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়েও আপনি তখন কাজ করতে পারবেন। সো এটা অনেকগুলা ওয়েটি আছে ডেফিনেটলি আপনার এই জিনিসটা কাজ করার। বাট আমার দিক থেকে আমি মনে করি যে এই কয়েকটা ওয়েতে আমি নিজে চেষ্টা করি যে কাজ করার। ওকে, জারিফ শোভন। ভাইকে অনেক ধন্যবাদ। জারিফ ভাইয়ের কাছে আরেকটা অ্যাডিশনাল কোশ্চেন এসেছে। জারিফ ভাইকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যদি কিনা এই কারেন্ট কোভিড সিচুয়েশনে, যেহেতু কিনা আপনি ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাবের সাথে জড়িত, সো যারা কিনা স্টার্ট আপ রয়েছে, বিশেষ করে যারা এডু স্টার্ট আপ রয়েছে, তাদেরকে যদি আপনাকে একটা পরামর্শ দিতে বলা হয়, আপনি সেই পরামর্শটা কি দিবেন? সো রিসেন্টলি এডুকেশন নিয়ে হচ্ছে আমরা কিছু কাজ করছি আমাদের ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাব থেকে। খুবই ইন্টারেস্টিং ভাবে হচ্ছে মানে আমি কথা প্রসঙ্গে আমি ঘটনাটা বলতে পারি। সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি ব্র্যাক এডুকেশন, আপনারা জানেন যে ব্র্যাক এডুকেশনে হচ্ছে যে আমাদের অনেক স্কুল আছে, প্রি প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, যারা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং মানে রুরাল ভিলেজ গুলোতে আর কি বাচ্চাদের হচ্ছে পড়াশোনা করানো হয়। সো স্কুলগুলো ডেফিনেটলি আমার ফিজিক্যাল প্লেস ছিল। আপনি আহ, এটা কিন্তু আসলে খুবই খুবই ফিজিবল বড় বড় ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে। আপনি যদি ব্র্যাক ইউনিভার্সিটি দেখেন বা নর্থ সাউথ ইউনিভার্সিটি গুলো নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখেন, তারা কিন্তু অনলাইন ক্লাস আপনার ট্রান্সফর্ম করছে। বাট সমস্যাটা হয়ে যাচ্ছে যে আপনি ধরেন আপনি যদি বান্দরবনের কোন একটা প্রত্যন্ত স্কুলে যদি যান, আপনি যদি আহ রাঙামাটি লংগদুর একটা জায়গার একটা প্রত্যন্ত স্কুলে যদি যান, তখন আপনি সেই জিনিসটা কিভাবে আপনি করতে পারেন। সো ব্র্যাক যেটা ইনিশিয়েটিভ নিয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে হচ্ছে স্কুল টিচাররা মোবাইলে হচ্ছে আপনার মোবাইলে কলের মাধ্যমে, কনফারেন্স কলের মাধ্যমে হচ্ছে ক্লাস নিচ্ছে আর কি। অবশ্যই হচ্ছে সেটা আপনার সেখানে কিছু আপনার অ্যাডভান্টেজ আছে, কিছু ড্রব্যাকসও আছে, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে আপনার দ্রুত কিন্তু অ্যাডাপ্ট করে নিচ্ছে। এখানে রিইটারেশনে কিন্তু একটা বড় ব্যাপার যে আপনি আসলে কিভাবে অ্যাডাপ্ট করে নিচ্ছেন। সো এডুকেশন বেসড যারা স্টার্ট আপ আছে, আম, তাদের কিন্তু আসলে ধরেন যে যেই মোডই থাকুক না, মানে যেই বিজনেস মডেলই থাকুক না কেন বা যেই রেভিনিউ স্ট্রিম থাকুক না কেন, সেগুলো কিন্তু যারা ধরেন এই যে অনলাইন ভিত্তিক আহ, যারা প্ল্যাটফর্ম ছিল, আপনি যদি বিজুর কথা বলেন বা খান একাডেমির কথা বলেন, যদি কোর্সেরা বলেন, তাদের কিন্তু আসলে তারা দেখা যাচ্ছে এই প্যান্ডেমিকের মাধ্যমে তাদের গ্রোথ কিন্তু ধরেন 100% থেকে 200-300% পর্যন্ত চলে গিয়েছে। ইনফ্যাক্ট জুমের কথা যদি বলি, জুম কিন্তু হচ্ছে আপনার এই প্যান্ডেমিকের মাঝে 400% গ্রোথ কিন্তু পেয়েছে। সো এডুকেশন স্টার্ট আপ যদি আপনার প্ল্যাটফর্মটা যদি ওরকম মানে অনলাইন কন্টেন্ট বেস যদি না থাকে, তখন আমি বলবো যে আপনাদেরকে এই মুহূর্তে পিভট করতে হবে। আপনাদেরকে বিজনেস মডেল 3-4টা বিজনেস মডেলে কাজ করতে হবে একাধারে। আম, so এবং এখানে একটা যেটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা সোশ্যাল ইনোভেশন ল্যাব থেকে আমরা দুটা জিনিস হেভিলি বিলিভ করি। সেটা হচ্ছে আপনারা আহ, যতটুকু পারবেন সেটা হচ্ছে আপনারা টেস্ট করবেন, টেস্ট করে আপনারা যতটুকু পারবেন যে ইনফরমেশন কালেক্ট করবেন, এবং সেই ইনফরমেশন কালেক্ট করে আপনারা চেষ্টা করে দেখবেন যে কোন বিজনেস মডেলটা আপনাদের জন্য বেনিফিট হচ্ছে। এবং আরেকটা হচ্ছে ফ্রুগালি করা ট্রাই করবেন। ফ্রুগালি ইন আ সেন্স আমাদের ব্র্যাক থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিই প্রত্যেক বছর, ফ্রুগাল ইনোভেশন ফোরাম নামে। আপনারা যারা দেখছেন তারা হয়তো গুগল করলে দেখতে পারবেন যে এই কনফারেন্সটা আমরা কি নিয়ে করি। সো ফ্রুগাল মানে হচ্ছে আপনি কিভাবে আমাদের সাউথ এশিয়ান কনটেক্সট আপনি যদি বলেন যে আপনি কিভাবে কম খরচে আহ সবচেয়ে কম খরচে আপনি একটা ইনোভেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার জন্য আহ মানে মেক সেন্স করে।
সো ধরেন আপনি এখন যদি আপনার কাছে স্যান্ডেল না থাকে, তাহলে আপনি একটা হয়তো বা প্লাস্টিকের বোতল কেটে ফিতা ঢুকিয়ে তারপর আপনি সেটাকে স্যান্ডেল হিসেবে ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে একটা ফ্রুগাল সেন্স। সো আমি এইটার আরেকটা কনসেপ্ট, মানে এটার বিষয়টা কেন আনলাম, কারণ হচ্ছে আপনি যতটুকু পারবেন আপনি সবচেয়ে কম টাকা খরচ করে আপনি চেষ্টা করে দেখবেন যে আপনার জন্য কোন বিজনেস মডেলটা বেনিফিশিয়াল হচ্ছে। আপনি টাকা চাইলে খরচ করতে পারেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই টেস্টিং করার ক্ষেত্রে দেখা যাবে যে একটা ফেলিওর হতে পারে এবং একটা সাকসেসফুল হতে পারে। এবং এই সেন্সে আপনি যদি আগে থেকে একটু স্ট্র্যাটেজিক মাইন্ডে আগান, তখন দেখা যাবে আপনি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমিক্যালি একটু বেনিফিটেড হচ্ছেন, হয়তোবা অন্য সবার থেকে একটু এগিয়ে থাকবেন। শোভন। জারিফ ভাইকে অনেক ধন্যবাদ। তো এখন আমরা যাবো মিত্রদির কাছে। সো মিত্রদির কাছে অলরেডি অনেকগুলো প্রশ্ন এসেছে এবং মিত্রদি অলরেডি কয়েকজনকে থ্যাংক ইউ বলে ফেলেছে। তো আমি হচ্ছে অ্যাডিশনালি নিজের থেকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে আপনি যেহেতু আপনার পুরো লাইফই বাংলাদেশে ছিলেন, সেই সাথে হচ্ছে আপনি বাংলাদেশে কিছু কোম্পানি তো আপনি জব করেছেন, মানে আপনার ব্যাপারটা এরকম না যে আপনি শুধু জাপানি জব করেছেন, আপনি বাংলাদেশেও জব করেছেন। এবং আপনি যেহেতু কিনা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, সিএস এ ছিলেন, তো আপনার কাছে রিমোট ওয়ার্কিং জিনিসটা মোটেও নতুন কিছু না, আপনি এটার সাথে আগে থেকেই পরিচিত বা এই মানে এই ধরনের ব্যাপারগুলোর সাথে আপনি ইউজ টু, টার্মগুলোর সাথে। তো আমার প্রশ্ন হচ্ছে যেটা, যে আপনার যেহেতু বাংলাদেশের সাথে একটা কানেকশন আছে এবং আপনি কারেন্টলি জাপানে আছেন, আপনি অলরেডি জানেন যে বাংলাদেশে কোন কোন টেকনোলজি ইউজ হচ্ছে বা কোন কোন মিডিয়াম ইউজ হচ্ছে। অন দা আদার হ্যান্ড জাপানে কোন কোন টেকনোলজি ইউজ হচ্ছে বা মিডিয়াম ইউজ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে জাপানি ইউজ হচ্ছে কিন্তু বাংলাদেশে হচ্ছে না এবং হওয়া উচিত, এরকম কোন সাজেশন আপনার কাছ থেকে আছে কিনা? আচ্ছা, টেকনোলজি ব্যাপারে আসার আগে আমি বলি যে আমি তো বাংলাদেশে জব করেছি ফেব্রুয়ারি 2019 থেকে ফেব্রুয়ারি 2020 পর্যন্ত, মানে প্রায় 1 বছর 1 মাসের মতো। তো মাঝে অবশ্য 3 মাস আমি জাপানে ছিলাম। তো আহ তখনও তো আমি নর্মালি অফিস গিয়ে অফিস করতাম, এখনো করি। ওভারঅল জাপানের টেকনোলজির সাথে যে আসলে বাংলাদেশের টেকনোলজির খুব গ্যাপ আছে, আমি আসলে এটা বলবো না। কারণ দেখা যায় আমরা যেই টুল গুলো দিয়ে আহ, আমরা অনলাইনে মিটিং করছি, বা যে ডকুমেন্টেশন টুলস গুলো বা টিম কোলাবোরেশন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস গুলো ইউজ করে আমরা বর্তমানে আমাদের ওয়ার্ক ফ্রম হোমটা করছি ফুজিৎসুতে, একদম কাছাকাছি লেভেলের টুল গুলোই কিন্তু আমি দেখেছি বাংলাদেশেও ইউজ হচ্ছে। সেটা জুম হোক, মাইক্রোসফট টিমস হোক, মানে গুগল মিট হোক, এরকম কিছু প্ল্যাটফর্ম, স্কাইপ আছে, এরকম কিছু প্ল্যাটফর্ম। তো ওভারঅল আমি বলবো না যে টেকনোলজিক্যাল দিক দিয়ে উম, বাংলাদেশ আসলে খুব বেশি পিছিয়ে, মানে আমি বলবো বেশ ভালোই সিঙ্কে আছে। আমার কনসার্নটা শুধুমাত্র একটা জায়গায়, যে বাংলাদেশে ওয়ার্ক আওয়ার বা ওয়ার্ক ডেডলাইনের প্রফেশনালিজমটা কতটুকু মেনটেন করা হয়, এটা নিয়ে আমার একটু আমি বলবো যে এটা ঠিক করা দরকার। যেমন আপু বলছিলেন যে দেখা যায় আমাদের অফিস ওয়ার্কটা 6টা বা 5:30টার মধ্যে র্যাপ আপ করে যে ফ্যামিলিকে টাইম দেওয়ার ব্যাপারটা, ওইটা কিন্তু হচ্ছে না বাংলাদেশে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বাংলাদেশে এই জিনিসগুলো আসা দরকার। আর ওভারঅল টেক রিলেটেড ব্যাপারে আমি বলবো আসলে বাংলাদেশ খুব বেশি পিছানো নেই। প্রফেশনালিজমে আমার মতে একটু কাজ করার দরকার আছে। আর জাপানের যে কথাটা, জাপানে দেখা যায় কি যে আমাদের যেহেতু আমরা জাপানের পাবলিক ট্রান্সপোর্ট, মানে ওদের ট্রেনে যে কমিউট করি, আহ, দেখা যায় অনেকেই শুধুমাত্র ট্রেনের কমিউট টাইম কমানোর জন্য টোকিও বা এর আশেপাশে প্রিফেকচারে খুব বেশি ভাড়া দিয়ে বাসা নিয়ে ফ্যামিলি থেকে দূরে থাকে, যাতে অফিসটা খুব তাড়াতাড়ি ইজিলি ক্যাচ আপ করা যায়। এখন যেটা হচ্ছে এই ওয়ার্ক ফ্রম হোমের কারণে সেই মানুষগুলো এখন যেই পরিমাণ বাসা ভাড়া দিয়ে ওই টোকিও বা টোকিওর আশেপাশে থাকতো, যেহেতু এটা টোকিও হচ্ছে বিভিন্ন টেক ফিল্ডের একটা মেইন হাবের মতো কাজ করে, তাদের ক্ষেত্রে একটা ভালো সুযোগ হচ্ছে যে তারা এখন ওই বেশি ভাড়া দেয়া যে রেসিডেন্স গুলো, ওগুলো ছেড়ে নিজের ফ্যামিলির সাথে একটু দূরে আহ কম ভাড়াতে এবং ফ্যামিলির সাথে থাকতে পারছে। এবং এটা খুব বেশি হচ্ছে, মানুষ খুব বেশি শিফট করছে যে একটু ফ্যামিলির কাছে চলে যাওয়া। একদম টোকিওতে যে থাকতে হবে বা এর আশেপাশে থাকতে হবে এমন কথা না। তো আমি এই জন্য আপুর কথাটার সাথে এটা অ্যাড করলাম যে এক হচ্ছে এই খুব
ওয়ার্ক টাইমের মধ্যে কাজটা র্যাপ আপ করা, ওয়ার্ক ডেডলাইন গুলো যাতে ওই ওয়ার্ক আওয়ারের মধ্যে ফিট করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর ফ্যামিলিকে টাইম দেওয়া, এটাও আসলে ইম্পর্টেন্ট। যেহেতু আমার মা বাবা তো আসলে ভাই ভাই আসলে দেশে থাকে, আমি এখানে একাই, আমার আসলে টাইম দেওয়ার কিছু নাই। কিন্তু দেখা যায় যে নর্মাল ওয়ার্ক ফ্রম হোমে আমার যেটা হয়, অফিসের পর আমার আর কিছু করতে ইচ্ছা করে না। আমি হয়তো আগে একটু বাইরে হাঁটতে বের হতাম বা একটু বিকালে কিছু করতাম, এখন আর আসলে ঘরের মধ্যেই থাকা হয়। আহ একটু রিস্কে থাকি যে বাইরে গেলে কোভিড-19 নিয়ে একটু টেনশন থাকে। তো ওভারঅল যদি দেখতে বলি, যে আমার কাছে এটাই মনে হয়েছে যে প্রফেশনালিজম এছাড়া টেকনোলজির দিক দিয়ে আসলে বাংলাদেশ পিছানো নেই, এইটুকুই বলবো। শোভন। ধন্যবাদ মিত্রদিকে। তো তার মানে আমরা আপুর কাছ থেকে যে পরামর্শটা নিতে পারি সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে আমরা খুব বেশি পিছিয়ে নেই, কিন্তু আমাদের প্রফেশনালিজমের দিক থেকে আরেকটু সচেতন হতে হবে। আপুকে অসংখ্য ধন্যবাদ তার পরামর্শের জন্য। সো আমি হচ্ছে এখন মঞ্জি আপুর কাছে একটা ফ্যাক্ট নিয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপুর সাথে আমার আগেও ডিসকাস হচ্ছিল যে কারেন্ট কোভিড সিচুয়েশনে আমরা অন্য দেশগুলোর স্পেসিফিক স্ট্যাট না পেলেও আমরা চায়নার স্ট্যাটে দেখেছি যে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমার কাছে মানে আপুর কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ডিভোর্স রেটটা বৃদ্ধি পাচ্ছে বা এটার আসলে কারণটা কি কোভিড এর সাথে এক্সক্লুসিভলি রিলেটেড, নাকি এটা আসলে নর্মাল কোন একটা সিনারিও? এবং বর্তমানে আপনি যেহেতু কাউন্সিলিং করেন, আপনার কাউন্সিলিং এর মানে সংখ্যা কি আগের থেকে বেড়েছে নাকি আগের মতোই আছে? আপু একটু আনমিউট করে নিতে হবে। ওকে, সো থ্যাংক ইউ শোভন ভাইয়া প্রশ্নটার জন্য। হ্যাঁ, মানে আমি চায়নার যে সিনারিওটা দেখতে পাচ্ছি এবং ওয়ার্ল্ড ওয়াইডও এটা হচ্ছে। আমাদের এখানে যেটা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের জায়গাটা দেখা যাচ্ছে। একটা জিনিস হচ্ছে যে মানে মানে অনেক কিছুই অনেক টাইপের ডাইমেনশন, মানে অনেক ডাইমেনশনে দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল অনেকে আছেন যারা হয়তো ব্যস্ত ছিলেন, একটা বিজি কাপল ছিলেন বা ফ্যামিলি হয়তো সবাই খুব বিজি ছিলেন, একসাথে টাইম স্পেন্ড করা হয়নি। কাছে এসে সম্পর্কগুলোকে বোঝা যাচ্ছে, যেটা আমি বললাম যে কোয়ালিটিটা হয়তো বুঝতে পারছেন। কেউ কেউ হয়তো সেই জায়গাটাতে কাজ করছেন। অনেকের হয়তো কমপ্লেন ছিল যে হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করা হচ্ছে না বা ওয়াইফের সাথে বা পার্টনারের সাথে। তো সেই জায়গাটাতে এখন তারা অনেকেই হয়তো দূরের সম্পর্কগুলো কাছে আসছে। আমি যেমন নিজের ক্ষেত্রেও ফিল করি, আমার কাছে মনে হয় যে আগে মনে করতাম যে রাইট রাইট বা পারফেক্ট টাইমের জন্য খুব ওয়েট করতাম। তো এখন মনে হয় যে না, রাইট বা পারফেক্ট টাইম কখনোই আসবে না। সো কোভিড এই সিচুয়েশনে পড়ে আমার কাছে মনে হচ্ছে, সো যার প্রতি আমি গ্রেটফুল, তাকে আমি হয়তো আমার গ্রেটফুলনেসটা এক্সপ্রেস করছি। সেটা হতে পারে আমার মা, আমার হাজবেন্ড বা আমার কাছের মানুষগুলো। তো আমার কাছে মনে হয় যে এভাবে রিলেশনশিপ গুলো কিন্তু অনেক মানুষের অনেক রিয়েলাইজেশন হচ্ছে। কোভিড কিন্তু সবসময় যে নেগেটিভ তা না, আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছে। তো সেইটা একটা যেমন হচ্ছে, দূরের সম্পর্কগুলো কাছে আসছে, ঠিক তেমনি যে সম্পর্কগুলোকে আমরা খুব কাছে মনে করতাম, একসাথে থাকতে গিয়ে অনেকে দেখতে পাচ্ছে সেখানে অনেক ডিফারেন্স আছে। যেমন যেটা বললাম যে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মেয়ে হয়তো অনেক কাজ করছে ফ্যামিলির, কিন্তু হাজবেন্ডের সাথে কাছ থেকে হয়তো সে কোঅপারেশন পাচ্ছে না। আবার অনেক জায়গায় হচ্ছে যে পুরো ফ্যামিলি একসাথে থাকার কারণে সবার ফ্যামিলি রিলেশনশিপ কিন্তু হেলদি না। যেটা হচ্ছে যে অনেকের কিন্তু প্যারেন্টস এর সাথে রিলেশনশিপটা অনেক বেশি টক্সিক থাকে অনেক ক্ষেত্রে। সো ওরা কিন্তু যখন বাইরে যেত, আমি যেহেতু ইয়াং অ্যাডাল্টসদেরকে নিয়ে অনেক কাজ করি, তো ওরা যখন বাইরে থাকতো ইউনিভার্সিটিতে, স্কুল, কলেজে, তখন যেটা হতো যে ওদের কিন্তু কি বলে এটাকে, যে ওরা ওদের টাইমটাকে স্পেন্ড করতে পারতো, ওদের কষ্টের জায়গাগুলো ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারতো। কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে না। আমাকে কি দেখা যাচ্ছে? আমি নট শিওর। শোভন? ওকে। সো এটা বললাম যে অনেক ধরনের আসলে ডাইমেনশন দেখা যাচ্ছে। আর যেটা বললাম যে কাউন্সেলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু বাসায় মোস্ট অফ দ্য টাইম একা লোনলি টাইমটা স্পেন্ড করা হচ্ছে, জারিফ ভাই যেটা বললেন যে আমরা কিন্তু চাইলে ক্রাইসিসটাকে অপরচুনিটি হিসেবে ইউজ করতে পারি আমাদের গ্রুমিং এর জন্য। তো ওইটা হয়তো সবার অনেকে রিয়েলাইজ করতে পারে না, অনেকের কাছে এক্সেসও হয়তো নেই। তো যেটা হচ্ছে যে যাদের পাস্ট ট্রমা ছিল, সেই ট্রমার হিস্ট্রি গুলা কিন্তু তাদের মনে পড়ছে, এবং আমি দেখতে পাচ্ছি এই সময় সেলফ হার্মের অনেক
কেস কিন্তু আমি নিজেই ডিল করছি। তো সেলফ হার্ম যাদের একটা সময় কমে গিয়েছিল সেটা এখন বেড়ে গেছে। ডিপ্রেশনের জায়গাটা যদি বলি, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিলেন যে বাই 2020 ডিপ্রেশন উইল বি দ্য সেকেন্ড লিডিং কজ ফর এনি কাইন্ড অফ ডিসএবিলিটি। আর কোভিডের কারণে কিন্তু এই ডিপ্রেশনের মাত্রাটাও অনেক বেড়ে গেছে। সো যাদের এই মুহূর্তে জবলেস বা দেখা যাচ্ছে ফিনান্সিয়াল অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা জব নেই, তারা কিন্তু অনেকটা সময় দিনে ডিপ্রেসড হয়ে আইসোলেটেড হয়ে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছেন এবং ধীরে ধীরে মানে থাকে না যে ডিপ্রেশনের অতল সাগরে তারা ডুবে যাচ্ছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যাদের এক্সট্রিম লেভেল অফ অ্যাংজাইটি কাজ করছে, ফিউচার নিয়ে অনেক বেশি নেগেটিভ থটস কাজ করছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক প্যানিক অ্যাটাকের হিস্ট্রি আমরা পাচ্ছি। দেন দেখা যাচ্ছে যে অনেকের ভিতরে কি বলে যে অ্যাংজাইটি লেভেলটা কোভিড এর আগে যতটা ম্যানেজেবল ছিল, বিকজ আমার খারাপ লাগছে আমি একটু বাইরে গিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আসতে পেরেছি, আমার খারাপ লাগছে আমি একটু আমার কাছের মানুষগুলো ছিল যারা হয়তো ফ্রেন্ড হতে পারে বা মামা খালা, তাদেরকে একটু হাগ করেছি, একটু থাকে না তাদের সাথে টাইম স্পেন্ড করে এসেছি, একটু ভালো মেমোরিজ ছিল। সো যখন 24 আওয়ার্স আমি বাসাতেই আছি এবং যেটা বললাম যে সবার হয়তো সম্পর্কগুলো ভালো যাচ্ছে না ফ্যামিলির সাথে, তখন কিন্তু এটা তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হচ্ছে বাসায় থাকা এবং এই রিলেশনশিপগুলোর সাথে একসাথে থেকে ফেস করা। আমরা যারা লাকি, যাদের ফ্যামিলি সাপোর্টটা অনেক ভালো আছে, আমরা হয়তো এই জায়গাটা খুব কম ফিল করতে পারি, কিন্তু হ্যাঁ কাউন্সিলিং সেটিং আমি এটা অনেক দেখতে পাচ্ছি। শোভন। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমরা মোটামুটি আমাদের সেশনের একদম শেষ দিকে চলে এসেছি। সো আমি যদি কিনা পুরো জিনিসটাকে একবার সামারাইজ করি যে আমি কি কি অবজার্ভ করলাম বা আমি নিজে কি কি অ্যাজ ইন্ডিভিজুয়াল শিখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে মঞ্জি আপুর কাছ থেকে যে জিনিসগুলো বুঝলাম সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে আমাকে ওয়ার্ক ফর হোমেও আমাকে আসলে আমার বাসায় যারা আছেন তাদেরকে একটু কোলাবোরেট মানে কোঅপারেশন করা উচিত এবং সবার সাথে শেয়ারিং এবং কেয়ারিং একটা রিলেশন ক্রিয়েট করার মাধ্যমে ওভারঅল একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত। জারিফ ভাইয়ের কাছ থেকে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে অনেক বেশি প্রোডাক্টিভ হতে হবে, বই পড়তে হবে এবং অনেক বেশি পজিটিভ থাকতে হবে। আমরা যে হ্যাং আউট গুলো করতে পারছি না সেগুলো কিন্তু এখন আমরা ভার্চুয়ালিও মান্থলি বা উইকলি করে নিজেদেরকে অনেক বেশি এনার্জেটিক রাখতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মিত্র আপুর কাছ থেকে যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে যে আসলে টেকনোলজিক্যাল সাইডে আমরা খুব বেশি পিছিয়ে না থাকলেও আমাদের প্রফেশনালিজম নিয়ে অনেক কিছু কাজ করার সুযোগ রয়েছে, তাহলে হয়তো আমরা শীঘ্রই বাংলাদেশকে আমাদের যে স্বপ্নের জায়গা সেই জায়গায় হয়তো দেখতে পাবো। সেশন ক্লোজ করার আগে একদম র্যাপিড ফায়ার রাউন্ডের মতো সবাইকে শেষ একটা প্রশ্ন করব। শুরু করব হচ্ছে মঞ্জি আপুকে দিয়ে। প্রশ্ন হচ্ছে যে যদি কোভিড সবসময় প্রথমে কেন? আচ্ছা ওকে, তাহলে আমি এবার সাইকেলটা উল্টেই দিই, আমি তাহলে মিত্রদি থেকে দিয়ে শুরু করি। সো মিত্র আপু, র্যাপিড ফায়ার কারণ কোশ্চেন হচ্ছে যে মনে করেন করোনা ভাইরাস চলে গেল, পৃথিবী স্বাভাবিক হয়ে গেল, তখন আপনার ক্যারিয়ারের ড্রিম এনভায়রনমেন্টটা কি? আপনি কি ওয়ার্ক ফ্রম হোম চান নাকি অফিসে গিয়ে কাজ করতে চান, কি চান আপনি? আচ্ছা, এই প্রশ্নটার জন্য আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ওটার জন্য আসলে অপেক্ষা করেছি। সেটা হচ্ছে প্যান্ডেমিকের পরে দেখা যাবে যে অনেক অফিস বা অনেক ইন্ডাস্ট্রি আবার আগের ডেস্ক জবে ফেরত আসবে। তো মজার ব্যাপার হচ্ছে আমাদের যে কোম্পানি ফুজিৎসু এটা একটা প্ল্যান নিয়েছে যে তারা হয়তো এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানটাকে পার্মানেন্ট করে দিবে তাদের এমপ্লয়ীদের জন্য। তো যদি সব ঠিকঠাক থাকে মেবি আমি এই ওয়ার্ক ফ্রম হোমটাই মনে হয় অনেকদিন ধরে করব। তো আমার মনে হয় না ওই ওই এনভায়রনমেন্ট আমার আসবে, কারণ আমাদের কোম্পানি থেকে এটা বলা হয়েছে যে আমাদের পার্মানেন্টলি যেহেতু আমাদের কাজে কোনো হ্যাম্পার হয়নি বা ওভারঅল প্রোগ্রেসও ঠিকই আছে, তো আমরা হয়তো একটা পার্মানেন্ট প্ল্যান যেমন গুগল টুইটার যেরকম করছে ওরকম হয়তো ফুজিৎসু এরকম একটা পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোমের এজেন্ডাতে যাবে। তো এই জন্য আসলে আমি ওগুলো নিয়ে ভাবছি না। আর যদি ডেস্ক জব করতেও হয় আমার মতে আমি এটা এনজয় করব। আমার ওই নিজের ডেস্ক, কফি মেশিনটা, তারপর এই যে একটু হালকা গল্প করা, অফিসের পর একটু ঘোরাঘুরি করা, এই জিনিসগুলো হয়তো আবার ফেরত পাবো। তো আমার জন্য এটা প্লাস পয়েন্ট, আর ওয়ার্ক ফ্রম হোম আমার জন্য প্লাস। আমি আসলে খুশি। এই হচ্ছে আমার অবস্থা। ওকে, সো ওভারঅল মিত্র আপু সবকিছুতেই পজিটিভ এবং হুম। সবকিছুতেই খুশি। সো আপুর জন্য অনেক অনেক শুভকামনা, যাতে অলওয়েজ আপুর এরকম হাসি মুখটা এবং পজিটিভ মাইন্ডই থাকে। সো সেম কোশ্চেন জারিফ ভাইয়ের জন্য, আফটার কোভিড আপনার ড্রিম ওয়ার্ক এনভায়রনমেন্ট কি? সো ডেফিনেটলি আমি চাই হচ্ছে একটা হাইব্রিড মডেল যেখানে আহ, যেখানে দুইটার কম্পোনেন্টসই কিন্তু থাকবে। আমি এটাও চাই না যে ধরেন আমি 4-5 ঘন্টা
রাস্তায় ওয়েস্ট করি ট্রাফিকের পিছে, আবার এটাও চাই না যে আমি ধরেন অফিসে মানে কাজ করতে পারছি না ফিজিক্যালি। সো আপনি আপনি যদি দেখেন রিসেন্টলি মানে ইভেন হচ্ছে আপনার পোস্ট প্যান্ডেমিকের পরেও আপনি যদি আমাদের পপুলেশনের কথা বলেন, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ কিন্তু এমন কোনো কান্ট্রি না যে ধরেন আমাদের পপুলেশন কিন্তু আস্তে আস্তে কমবে। বাই 2030 আমাদের কিন্তু পপুলেশন অলমোস্ট আরো বেড়ে যাচ্ছে, মানে মানে 50 গুণ কিন্তু বেড়ে যাবে। তখন আপনি কি করবেন? তখন কি আপনি রাস্তায় ধরেন আরো 1 ঘন্টা করে এক্সট্রা স্পেন্ড করবেন? আলটিমেটলি কিন্তু মানুষজন ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু শিফট হবে। এই শিফটটা পোস্ট প্যান্ডেমিক হচ্ছে এবং দিস ইজ জাস্ট আ হিন্ট ফর দ্য ওয়ার্ল্ড যে দিস উইল হ্যাপেন। অ্যান্ড এবং আরেকটা হচ্ছে যে, এবং ধরেন হচ্ছে আপনার আরেকটা মানে ওয়ার্ক ফ্রম হোম একটা জিনিস, এবং আরেকটা হচ্ছে আপনার মানুষজন হচ্ছে ভেরি মাচ ইজ অ্যাডাপ্টেবল টু ডে শিফট ওয়ার্কিং। মানুষজন কিন্তু আস্তে আস্তে দেখবেন যে নাইট শিফটে চলে যাচ্ছে অনেকে, যে দেখা যাচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে কাজ করে রাতে 2টার সময় হচ্ছে এখন ঘুমাতে যাচ্ছে আর কি, যেটা আমরা নিয়মিতই যাই বাট কাজ করি না ওই সময়টায়। সো যেটা হচ্ছে যে ওয়ার্কিং প্যাটার্নটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে, এবং ওয়ার্কিং প্যাটার্ন আগামী 10 বছর পরে কিন্তু এই জেনারেশন জেড খুব বেশি অ্যাডাপ্ট করবে, এবং এই জেনারেশন ওয়াই আমরা যারা আছি তারাও কিন্তু খুব বেশি অ্যাডজাস্ট করে নিচ্ছে আর কি। সো আমি বলবো আমাদের যত দ্রুত পারা যায়, আপনি রিসেন্টলি মিত্রশ্রী আপুকেও মিত্রদিকেও বলবো আর কি, যে মিত্রদি আপনি দেখতে পারেন ইনফেক্টে যে একটা গুগলে সরি আপনার রিসেন্টলি হচ্ছে একটা রিসার্চ পাবলিশ হয়েছে, মাইক্রোসফট জাপান, ওরা হচ্ছে বেসিক্যালি 4 ডে ওয়ার্ক উইকস ইন্ট্রোডিউস করেছে, এবং এই 4 ডে ওয়ার্ক উইকটা ইন্ট্রোডিউস ফার্স্ট কান্ট্রি করেছে হচ্ছে নিউজিল্যান্ড। এবং ইন্টারেস্টিংলি এই যে অনেকে কিন্তু বলে বাংলাদেশেও কিন্তু এই সিচুয়েশনটা ছিল যে 6 দিন করে অফিস কাজ মানে অফিস করতে হতো। আমরা আমাদের জেনারেশনটা আমরা খুব বেশি দেখতে পাইনি, হয়তোবা মঞ্জি আপু আপনারা কিন্তু দেখতে মনে হয় পেরেছেন যে 6 দিন করে কাজ করার ব্যাপারটা। বাট আমরা কিন্তু এই যে এখন রিসেন্টলি 5 দিন করেছে, এবং ওয়ার্ল্ড ইজ মানে শিফটিং টুয়ার্ডস টু গোয়িং মানে শিফটিং টুয়ার্ডস টু অ্যাডজাস্ট 4 ডে ওয়ার্ক উইক, যার কারণে 40% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এবং পুরো অর্গানাইজেশন না কিন্তু আপনার, ইনফ্যাক্ট আপনার এমপ্লয়িরও কিন্তু। সো আলটিমেটলি আপনি যদি মেন্টালি পিসফুল থাকেন, আপনি যদি মেন্টালি রিল্যাক্স থাকেন, আপনি আরো বেশি প্রোডাক্টিভ হবে, আরো বেশি আউটপুট জেনারেট করবেন প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য, সেটা গভর্নমেন্ট হোক, সেটা পাবলিক হোক, সেটা নন প্রফিট অর্গানাইজেশন হোক। ওভার টু ইউ শোভন। থ্যাংক ইউ জারিফ ভাইয়া। সো মুনজিয়া আপু, সেম কোশ্চেন, আপনার ড্রিম ওয়ার্ক এনভায়রনমেন্ট আফটার কোভিড। থ্যাংক ইউ। আমি জারিফ ভাইয়ের মতনই বলবো যে আমি দুটা কম্বিনেশনই চাচ্ছি, কারণ কোভিডের সময়টাতে কোভিডের আগে আমাদের কাছে মনে হতো যে মানে আমার কাছে মনে হতো আমি কখনো রেস্ট পাচ্ছি না, মানে সপ্তাহে 5 দিন কাজ করছি, মনে হচ্ছে যে মানে আর কখন ভ্যাকেশন আসবে সেইটা যেখানে আমি একটু রেস্ট করবো। তো আমার কাছে মনে হচ্ছে যে কোভিড এর সিচুয়েশনটাতে ওয়ার্ক ফ্রম হোমের কারণে আমি দেখেছি যে আমার অনেক কাজ অনেক ফাস্টার লেভেলে হচ্ছে, যেটা হয়তো আগে হতো না। বা আমি হয়তো আগে ঢাকা বেসড কাজ করতাম কাউন্সেলিং দেওয়ার ক্ষেত্রে, বিকজ আমি ফেস টু ফেস কাউন্সেলিংটা দিতাম। তো এখন যেটা হচ্ছে যে এই সময়টাতে আমরা অডিও ভিডিওতে কাউন্সেলিং করার কারণে আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেতে পারছি। তো আমি বলবো যে একটা মিক্সড, আমি বলবো যে এনভায়রনমেন্ট চাই, যেখানে অবশ্যই আমি অফিসে যাব, অফিসে যাওয়াটাও আমার জন্য দরকার, যেটা বললাম যে যেতে যেতে আমি প্রকৃতি দেখতে দেখতে যাই, সূর্যের আলো, একটা স্নিগ্ধ বাতাস আমাকে ছুঁয়ে যায়, অবশ্যই আমি সেটা চাই। সেখানে গিয়ে আমি ডিফারেন্ট মানুষের সাথে মিশছি, বিভিন্ন এইজের, বিভিন্ন জেনারেশনের এবং বিভিন্ন এক্সপেরিয়েন্স পার্সনদের সাথে। সো সেখান থেকে আমার অনেক অনেক কিছু শিখছি। তো সেই জায়গাটা হিউম্যান ফেস টু ফেস কানেকশনটা ইম্পর্টেন্ট। পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোমটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটার কারণে যেটা ভাইয়া বললেন যে অনেক সময় ট্রাফিক জ্যাম, যেটার কারণে আমাদের অনেকটা সময় কিন্তু চলে যায়, সেটাকে কিন্তু আমরা অনেক মিনিমাইজ করতে পারছি, সেটাও ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমরা নেচারের অ্যাগেনস্টে যত যাব তত বেশি কিন্তু আসলে নেগেটিভ জিনিসগুলোই আমাদের সাথে হবে। সো আমরা যদি এমন হয় যে আমরা বাসাতেই পুরোটা সময় থাকি, ওটাও যেমন আমাদের জন্য হেলদি না। তো আমার কাছে মনে হয় যে যেমন রাতের ঘুমটা যদি আমি বলি, রাতের ঘুমটা কিন্তু রাতের ঘুম, ওটার একটা ডিফারেন্ট ইম্প্যাক্ট আছে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপর। সো আমার কাছে মনে হয় যে দুটোরই একটা কম্বিনেশন দরকার। এবং অবভিয়াসলি মিত্র আপু যেটা বলেছেন যে একটা স্ট্রাকচার, প্রফেশনালিজম, রুটিন করা, ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফের একটা ব্যালেন্স করা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ মনজিয়া আপু, মিত্র আপু এবং ইরাম, জারিফ ভাইয়া সবাইকে। সো আমি যদি ব্যাপারটা ক্লোজ করে অনেক ভাবে যে কোভিড এর অসংখ্য নেগেটিভ দিকের মধ্যে আমরা অল্প কিছু যে পজিটিভ খুঁজে বের করতে পারি, তার মধ্যে হচ্ছে আমরা তিনজন মিলে বা আমাদের অতিথিদের তিনজন বা আমি সহ আমরা চারজন মিলে যে নতুন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট চাচ্ছি, সেটা হচ্ছে হাইব্রিড একটা কম্বিনেশন, যেখানে কিনা আমরা একই সাথে সপ্তাহের একটা অংশ ঘরে বসে কাজ করব এবং আমাদের সোশ্যাল ইন্টারাকশনের জন্য আমরা অফিসে যাব। যেহেতু কিনা আমরা অফিসে কম যাচ্ছি, রাস্তায় ট্রাফিক জ্যাম কমবে, এনভায়রনমেন্টাল যে পলিউশন গুলা সেগুলো কম হবে এবং আই গেস শেয়ার্ড ওয়ার্ক স্পেসের আইডিয়াটা আরো অনেক বেশি জনপ্রিয় হবে। যে আমরা একটা ওয়ার্ক স্পেসই দেখা গেল আমরা সপ্তাহ ভাগ করে নিলাম যে অমুক 2 দিন অমুক কোম্পানি কাজ করবে, মানে যারা নতুন স্টার্টআপ গুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা বেশ যুগান্তকারী একটা ব্যাপার হতে পারে। তো ওভারঅল পজিটিভ নেগেটিভ সবকিছু চিন্তা করে আমরা একটা হাইব্রিড জিনিস এক্সপেক্ট করছি, এন্ড ইনশাআল্লাহ করোনা খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আমরা সবাই পজিটিভ সাইড গুলোকে বেশি ফোকাস রাখতে পারবো, অপরচুনিটি গুলো নিয়ে থাকবো এবং নেগেটিভ সাইড গুলো থেকে দূরে থাকবো। সবাইকে নিরন্তর শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। ঠিক